স্বাভাবিক শব্দ হয়। ওকে, সো আমরা প্রিপোজিশন কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটার জন্য আমাদেরকে বেশ কিছু ব্যাপার আগে থেকে পরিচিত হতে হবে। সেই ব্যাপারগুলো নিয়ে আহ, আমরা আলাপ করব। ব্যাপারগুলো কি? প্রিপোজিশন নানা স্থানে ব্যবহৃত হয়, নানা সময়ে ব্যবহৃত হয়, নানা অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব তার আগে আমাদেরকে একটু বিজ্ঞানসম্মত ধারণা থাকতে হবে যে আমরা যে স্থানের আগে প্রিপোজিশন ব্যবহার করব সেই স্থানটা ঠিক কি রকম। ঠিক আছে? প্রিপোজিশনস অ্যালাইন উইথ প্লেস অ্যান্ড টাইপ অফ ডিরেকশন। অর্থাৎ প্রিপোজিশন কোথায় বসে? স্থান এবং ডিরেকশন অনুযায়ী। ডিরেকশন মানে কি? দিক অনুযায়ী। অর্থাৎ আমরা কোন স্থানে বসাচ্ছি এবং সেই স্থানটা কেমন, সেটার ডিরেকশন কেমন ইত্যাদি অনুযায়ী প্রিপোজিশন নির্ধারিত হয়। টাইপস অফ প্লেসেস, ডিফারেন্ট প্লেস টাইপস ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজেস। অর্থাৎ বিভিন্ন ধরনের স্থান বিভিন্ন ধরনের প্রিপোজিশন গ্রহণ করে। প্রিপোজিশনের সাথে আমরা যখন ব্যবহার করব প্রিপোজিশনের সাথে স্থানের সম্পর্কটা আমাদেরকে দেখতে হবে। সেই সম্পর্ক কি রকম হতে পারে? সেই সম্পর্ক হতে পারে দুই ধরনের, মোটামুটি তিন ধরনেরই হয়। সেই দুই ধরনটা কি? ধরেন আমরা একটা যদি বলের কথা চিন্তা করি, একটা বল যদি টেবিলের উপরে থাকে তাহলে বলটা কি টেবিলকে স্পর্শ করে আছে? বলটা কি করে? টেবিলকে কি করে? স্পর্শ করে আছে, রাইট? সো এই যে ছুঁয়ে থাকে এটাকে আমরা বলি ডিরেক্ট রিলেশন বা প্রাইমারি রিলেশন, অর্থাৎ প্রাথমিক অবস্থান। এটা একেবারে ফিজিক্সের টপিক আর কি, কখনো জিওমেট্রি কখনো ফিজিক্স। সো যদি ছুঁয়ে থাকে তাহলে এটাকে আমরা বলি ডিরেক্ট রিলেশন। যদি ছুঁয়ে না থাকে তাহলে আমরা দুই ধরনের অবস্থান করতে পারি। ছুঁয়ে না থাকলে আমরা এটাকে বলি রিলেটিভ পজিশন। ধরেন আমরা একটা বস্তুর গতি নির্ণয় করি কিসের সাপেক্ষে? আরেকটা বস্তুর সাপেক্ষে। ধরেন দুইটা বস্তুই চলতে আছে, তাহলে গতি নির্ণয় করবো কি করে? কোনো একটা বস্তুকে স্থির ধরে আরেকটা বস্তুর গতি নির্ণয় করতে হবে, রাইট? কারণ পৃথিবী তো নিজেই ঘুরতেছে, সো পৃথিবীর ভেতরে প্রত্যেকটা জিনিস তো ঘুরবেই। তাহলে পৃথিবীকে আপনি স্থির না ধরলে পৃথিবীর ভেতরে অন্য কোনো বস্তুকে ঘূর্ণায়মান বস্তু বলতে পারবেন না। তাই না? তার মানে এই ধরনের সম্পর্ককে আমরা বলি রিলেটিভ রিলেশন, অর্থাৎ রিলেটিভ পজিশন। রিলেটিভ মানে কি? সাপেক্ষ। কোনো কিছুর সাপেক্ষে আরেকটাকে স্থির নাকি গতিশীল এটা আসলে নির্ণয় করা। তাহলে আমরা প্রিপোজিশনে তিনটা ধরনের স্থান পাবো। একটা হচ্ছে প্রাইমারি রিলেশন, একটা হচ্ছে রিলেটিভ রিলেশন, আরেকটা হচ্ছে পাথ। পাথ মানে একটার ভেতর দিয়ে আরেকটা চলে যাওয়া। একটার ভেতর দিয়ে আরেকটা চলে যাওয়া। আপনারা পরীক্ষা দেখেছেন? ছোটবেলায় পড়েছেন না বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর? তাদের এই যে পরীক্ষার ঘটনা, মানে যুদ্ধ করতে গেলে কোন একটা এলাকার চারপাশ দিয়ে পরীক্ষা খনন করা হয়। তো কোন একটা কাঠামোর চারপাশ দিয়ে আরেকটা কাঠামো যদি নির্মাণ করা হয় তাহলে এটাকে আমরা বলি পথের ভেতরে পথ, বাড়ির ভেতরে বাড়ি। ঠিক আছে? মনের ভেতরে মন, এরকম আর কি। এটাকে বলে হচ্ছে পাথ পজিশন। পথ বাংলা থেকে গিয়েছে ইংরেজিতে পাথ হয়েছে আর কি। সো পথ পজিশন আর কি। ঠিক আছে? সো আমরা আবার ধরেন একটা বস্তু, এই যে এখানে ধরেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালের প্রশ্ন ছিল যে রাজু, এটা কোন ভাস্কর্য? এটা হচ্ছে অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা ড্যাশ অবস্থিত, এই যে there is a liberation sculpture ড্যাশ দ্য আর্টস বিল্ডিং অব দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা হচ্ছে ইউনিভার্সিটি প্রশ্ন ছিল, বি ইউনিটের। তো এই কোশ্চেন দিয়ে আমরা একটু বুঝতে পারবো যে পজিশনের আবার পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল। ধরেন আপনি কোনো বস্তুর দিকে যাচ্ছেন, আবার কোনো বস্তু থেকে আসতেছেন, তাহলে দুইটা আলাদা পজিশন। আপনারা তো নৌকার সেই অঙ্ক করেছেন, তাই না? স্রোতের অনুকূলে নৌকা এত দূরে যায়। আগে ভালো করে বুঝতে হবে আমি যে বিষয়গুলো বুঝাচ্ছি, দেন আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে? প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি যাতে আমাদের ডিটেলে মনে থাকে। ওকে?
তাহলে আমরা স্রোতের অনুকূলে নৌকা যেতে পারে অথবা স্রোতের প্রতিকূলে নৌকা আসতে পারে। প্রতিকূলে তো কষ্ট হবে একটু বেশি, নাকি? সো এই পজিশনকে বলে নেগেটিভ পজিশন। আর যদি স্রোতের অনুকূলে যায় তাহলে কি হবে? পজিটিভ পজিশন। ধরেন, তাহলে এর আগে আমরা রিলেটিভ পেয়েছি, ডিরেক্ট রিলেশন পেয়েছি বা ডিরেক্ট পজিশন পেয়েছি, একটা প্যাথ পজিশন পেয়েছি। আবার পজিশনের ডিরেক্টিভ পজিশন আছে, অর্থাৎ আমরা অনুকূলে যাচ্ছে নাকি প্রতিকূলে যাচ্ছে, ইজ ইট পজিটিভ আর নেগেটিভ। তো সাপোজ আমরা যদি সাপেক্ষ হিসেবে ধরি, আমরা যদি কলা ভবনকে ধরি, ব্যানানা বিল্ডিং, তো এই ব্যানানা বিল্ডিং এর সামনে হচ্ছে অপরাজেয় বাংলা অবস্থিত। আবার যদি অপরাজেয় বাংলাকে ধরেন তাহলে কি হবে? অপরাজেয় বাংলার পেছনে ব্যানানা বিল্ডিং অবস্থিত, রাইট? এককালে এখানে কলা বিক্রি করা হতো, তো এই জন্য এগুলোর নাম হয়েছে কলা ভবন। এখানে যারা পড়ালেখা করে তারা ভবিষ্যতে কলা বিক্রি করে। ঠিক আছে? তো এই জন্য এটার নাম ব্যানানা বিল্ডিং। এই ব্যানানা বিল্ডিং এর সামনে হচ্ছে অপরাজেয় বাংলা, এবং অপরাজেয় বাংলার পেছনে এই ব্যানানা বিল্ডিং। ঠিক আছে? বুঝাতে পেরেছি? এবং কলা বিজ্ঞানী কেন বলা হয়? কারণ তারা সকালে নাস্তায় কলা খায়। তো এই হচ্ছে কলা ভবনের আসল কাহিনী। তো যেটাই হোক, এটা পরীক্ষায় পড়েছে, আমি এটা বোঝানোর জন্য। তাহলে এই ধরনের অবস্থানকে কি বলে? রিলেটিভ পজিশন, যে একটার সাপেক্ষে আরেকটার অবস্থান নির্ণয় করা। ঠিক আছে? তো পজিশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা ওইদিকে যাচ্ছি নাকি ওই দিক থেকে ফিরছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমাদের তিন ধরনের অবস্থানের সাপেক্ষে আলাদা আলাদা প্রেপোজিশন ব্যবহার করতে হয়। লাইক, ইফ ইট ইজ ডিরেক্ট অর প্রাইমারি পজিশন, তাহলে এর প্রেপোজিশন আলাদা হবে। ইফ ইট ইজ রিলেটিভ পজিশন, এটার প্রেপোজিশন আলাদা হবে। এটা যদি প্যাথ হয়, অর্থাৎ একটা পথের ভেতর দিয়ে আরেকটা পথ হয়, তাহলে এটার প্রেপোজিশন আরেক রকম হবে। তাহলে আপনি যদি স্থানের বৈচিত্র্যতা না ধরতে পারেন, তাহলে প্রেপোজিশন ব্যবহার করতে পারবেন না। এটাই সায়েন্স। ঠিক আছে? এটাই আর্টস। এবার ফিজিক্সে আসে হচ্ছে স্থির এবং গতিশীল। বস্তুর অবস্থা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থির আর একটা কি? গতিশীল। স্থির জিনিসটাকে আমরা বলি স্ট্যাটিক মোড, আর গতিশীল জিনিসটাকে আমরা বলি ডাইনামিক মোড, অর্থাৎ ডিরেকশনে থাকা। আরেকটা হচ্ছে স্থির থাকা। তাহলে আমরা প্রথমে কি পেলাম? অবস্থান পেলাম, প্রাইমারি, রিলেটিভ, পথ। তারপর আমরা পেলাম পজিটিভ, নেগেটিভ। তারপর আমরা কি পাচ্ছি? স্থির নাকি গতিশীল। ঠিক আছে? কি পেলাম? স্থির নাকি গতিশীল। স্থিরকে ইংরেজিতে বলে ডিরেকশন, আর সরি, গতিকে ইংরেজিতে বলে ডিরেকশন অথবা ডাইনামিক, আর স্থিরকে বলে পজিশন অথবা স্ট্যাটিক। তাহলে পজিশনে আরো একটা বাংলা আছে, সেটা হচ্ছে স্থির থাকা। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন, এরপরে আমরা প্রাথমিক অবস্থানের জন্য প্রিপোজিশন ব্যবহারটা শিখব। তাহলে আমাদের তিনটা অবস্থান রয়েছে, প্রাইমারি, রিলেটিভ অ্যান্ড পথ। এখন আমরা শিখব প্রাইমারি অবস্থানে আমরা কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করব। ওকে? ধরেন, প্রাইমারি অবস্থানের জন্য আমরা তিনটা অবস্থান পাবো, তিনটা ডাইমেনশন পাবো। ডাইমেনশনের বাংলা হচ্ছে মাত্রা। আপনারা ছোটবেলায় জ্যামিতি পড়েছেন, বলেন তো বিন্দু কাকে বলে? বিন্দু কাকে বলে? হোয়াট ইজ বিন্দু? বিন্দু নাকি ওয়ান ডাইমেনশন? বিন্দুর কি মাত্রা আছে?
যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই, এবং আমরা যা কিছু বিন্দু বলে নির্ধারিত করি তাহা আদতে কিন্তু বিন্দু নয়, কারণ আপনি যখন একটা কলমের ফোঁটা দেবেন ওটা কিন্তু বিন্দুর চেয়ে বেশি, ওটা একটা বৃত্ত হয়ে যায়। তো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। বিন্দু আসলে শুধু চোখে দেখা যায়, বিন্দু কখনো লেখা যায় না, বাট আমাদের লিখতে হয় পরীক্ষায়, এই জন্য আমরা একটা ফোঁটা দেই। বোঝা গেল? বিন্দুর কোনো আকার নেই, সো বিন্দু আসলে দেখা যায় না, বাট আমরা ব্যবহার করি, কারণ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যাতে আমরা কনক্রিট করতে পারি। ওকে, সো ইংরেজিতে তিন ধরনের বা চার ধরনের ডাইমেনশন আছে, আমরা তিনটা নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ডাইমেনশন জিরো, অর্থাৎ প্রাথমিক অবস্থানে আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে রেখা বা তল, আর একটা হচ্ছে ঘনবস্তু। তাহলে বিন্দু পাচ্ছি, রেখা পাচ্ছি এবং ঘনবস্তু পাচ্ছি। এই বিন্দু বলতে পৃথিবীর যে কোনো কিছু হতে পারে, আমরা চোখ দিয়ে যা যা অবস্থান করব। যদি আমরা একটা ম্যাপের কথা চিন্তা করি, এই ম্যাপের প্রত্যেকটা জায়গা কি একটা বিন্দু না? বাংলাদেশ কিন্তু ম্যাপে একটা বিন্দু মাত্র। এত ছোট একটা জায়গা, যদি ম্যাপকে আপনি ন্যারো করেন, গুগল ম্যাপে যান, তাহলে কি করবেন? একজন বলে তাহসানের একটা গানে আছে বিন্দু আমি। তো বিন্দু কেন? কারণ সে তার লাইফে আছে কিন্তু তার কোনো কি নাই, পজিশন নাই, ভ্যালু নাই। সে জানে না আসলে তার অবস্থান কি। আহা, কি কষ্ট, তাই না? লেটস গো। তাহলে আমরা এখানে যে চিত্রটা পেয়েছি এটাই মূলত আমাদের আজকের ক্লাসের সবচেয়ে আলোচনার বিষয়। খুব ইন্টারেস্টিং লাগবে। ধরেন ম্যাপের যে কোনো একটা স্থান হচ্ছে বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি পেয়েছি? আমরা দুইটা জায়গা পাবো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে পজিটিভ আর একটা কি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। কি পাচ্ছি আমরা? পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ পজিটিভ মানে কি? অনুকূলে, আর নেগেটিভ মানে কি? প্রতিকূলে। তাহলে আমরা অনুকূলে যাচ্ছি নাকি প্রতিকূলে যাচ্ছি? কেউ যদি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং গতি নিয়ে, ডিরেকশন মানে কি? গতি। যদি বিন্দু থেকে গতি নিয়ে যাত্রা শুরু করে তাহলে টু বসে। কি বলেছি? বিন্দু থেকে যদি গতি নিয়ে যাত্রা শুরু করে তাহলে কি বসবে? টু। ধরেন কেউ স্কুলে যাচ্ছে, কেউ কি করছে? কেউ যদি বিন্দু থেকে যাত্রা শুরু করে তাহলে কি করবে? টু ব্যবহার করবে। তাহলে দেখেন, আমরা যদি একটা বিন্দুর দিকে যাত্রা শুরু করি, একটা স্কুল একটা বিন্দু, তাহলে আমরা কি লিখি? হি ইজ গোয়িং টু স্কুল, রাইট? তার মানে একটা বিন্দু থেকে কেউ যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে টু হবে। ধরেন ওই ব্যক্তি এখন স্কুলের দিকে যাত্রা শুরু করেছে, তাহলে কি হবে? হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু ওয়ার? স্কুল। এখন সে স্কুলে যে পৌঁছেছে, তাহলে তার অবস্থান কি এখন স্থির নাকি গতিশীল? অবস্থান স্থির নাকি গতিশীল? অনেকের প্রথমে মাথার উপর দিয়ে যাবে না বুঝতে পারলে। আ- আমরা বলেছি যে আমরা এখন অনুকূলে থাকবো। অনুকূলে আমাদের দুইটা অবস্থান আছে, একটা হচ্ছে হয় আমরা গতিশীল না হলে স্থির, রাইট? তাহলে সে স্কুলে পৌঁছেছে, তাহলে তার প্রিপোজিশনটা কি হবে? অ্যাট। তাহলে টু গতি নিয়ে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করলে যদি আমরা কোথাও থামি তাহলে ওই থামার স্থানটা কি হবে? অ্যাট। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, নাও হি ইজ অ্যাট স্কুল। এম আই ক্লিয়ার?
এবার তাহলে আমরা এত সময় পজিটিভ পজিশনে ছিলাম, এখন বেচারা আছে কোথায়? স্কুলে। এবার ও স্কুল থেকে বাড়ি আসবে, তাহলে পজিশন কি পজিটিভ নাকি নেগেটিভ? অর্থাৎ অনুকূলে নাকি প্রতিকূলে? স্কুলের সাপেক্ষে তার অবস্থান কি? নেগেটিভ। তাহলে আমরা কি ব্যবহার করব? ফ্রম। কি ব্যবহার করব রিটার্নের জন্য? সে গতিশীল অবস্থায় আছে, তাহলে হি ইজ কামিং ফ্রম হোয়াট? হি ইজ কামিং ফ্রম স্কুল। এখন সে স্কুলে নেই, সে অন্য কোথাও চলে গেছে, সে এখন প্রেমিকা নিয়ে পার্কে বসে আছে। তো তার মা ফোন দিল যে, "এ আমার ছেলেকে দেখেছো?" তো বললো যে, বন্ধু বললো সে তো গেছে, প্রেমিকা নিয়ে ঘুরতে গেছে, স্পেশাল ক্লাসে গেছে। তাহলে সে এখন স্কুলে নাই। এখন স্কুলে নাই মানে সে অন্য কোথাও আছে। অর্থাৎ স্কুলের সাপেক্ষে তার অবস্থান কি? গতিশীল নাকি স্থির? স্কুল থেকে সে চলেই গেছে মানে সে নাই। গতিশীল স্কুলের সাপেক্ষে সে স্কুল থেকে যাচ্ছে, সেই অবস্থা গতিশীল। আর সে স্কুলে নাই টোটালি, স্থির। যদি বিন্দুর সাপেক্ষে প্রতিকূল অবস্থানে স্থির থাকে, তাহলে প্রিপোজিশন বসে অ্যাওয়ে ফ্রম। তাহলে সে স্কুলে নেই, ইংরেজি কি হবে? হি ইজ অ্যাওয়ে ফ্রম স্কুল। বুঝাতে পেরেছি? ইন্টারেস্টিং না? দেখেন এক ঢিলে আমরা কত পাখি মেরে ফেললাম। সো দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আমরা কি করে বুঝবো যে কোনো ভার্ব গতিশীল নাকি স্থির? একদম সহজ ব্যাপার, আপনি ভার্বের দিকে তাকালেই বুঝতে পারবেন। ভার্বটা যদি স্টেটিভ ভার্ব হয়, তাহলে অবশ্যই এটা স্থির। যেমন হি ইজ, আমরা বি ভার্ব ব্যবহার করেছি, বি মানে কি? স্থির না? আমরা যখন বি ভার্ব ব্যবহার করেছি, আমরা ভার্ব দেখে বুঝতে পারছি না যে এটা স্থির। আর গো যখন ব্যবহার করছি, গো ভার্ব মানে কি স্থির নাকি? গো মানে কি? যাওয়া, তো গতিশীল তো। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে কোনো বিন্দু থেকে যদি যাত্রা শুরু করা হয়, তাহলে কি বসবে? টু। কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করলে কি হবে? হ্যাঁ, কোনো বিন্দু থেকে আরেকটা বিন্দুর দিকে, ঠিক আছে, যে বিন্দুতে যাত্রা শুরু করবে, যে বিন্দুর দিকে, ওইখানে টু বসবে। তো চিটাগং থেকে কেউ ধরেন চিটাগং থেকে ঢাকায় যাবে। কোথা থেকে? চিটাগং থেকে কোথায় যাবে? ঢাকা। তো দেখেন আমরা তাহলে যাচ্ছে কোথায়? গতি কোন দিকে? ঢাকার দিকে। এই জন্য আমরা ঢাকার আগে কি ব্যবহার করেছি? টু। কারণ আমাদের ঢাকার দিকে আমাদের অবস্থান কি? অনুকূলে। কিন্তু যেখান থেকে আমরা চলে আসছি তার থেকে তার সাপেক্ষে আমাদের অবস্থান কি? প্রতিকূল, রাইট? অর্থাৎ চিটাগং থেকে চলে আসছি। তাহলে চিটাগং থেকে আমাদের অবস্থান কি, নেগেটিভ না পজিটিভ? যে স্থান ত্যাগ করছি সেটা নেগেটিভ তো, রাইট? যে স্থান ত্যাগ করছি সেটা নেগেটিভ না? ইয়াস। তাহলে নেগেটিভের আগে আমরা কি ব্যবহার করি? দেখেন, ফ্রম। ডিরেকশনে দুইটাই তো গতিশীলে আছে, তাই না? কাম মানে কি? গতি তো নাকি? তাহলে আমরা গতি নিয়ে ঢাকার দিকে যাচ্ছি, তাহলে কি বসবে ঢাকার আগে? টু। আমরা গতি নিয়ে চট্টগ্রাম থেকে চলে আসতেছি, তাহলে চট্টগ্রামের আগে কি বসবে? ফ্রম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পাস্ট টেন্সে কি হবে? তো ওয়েন ভার্বটা কি গতি? আপনি গতি বলতে কি কামিং, গোয়িং এগুলোই গতি? যে ভার্বটা ডাইনামিক ভার্ব, সে ভার্ব গতি বুঝায়। গো মানে কি? যেটা স্থির না। আপনি ওয়েন্ট মানে কি স্থির নাকি? মানে ভার্বের ভেতরে গতি কথাটা আছে কিনা, দ্যাটস ইট। ভার্বটা যদি স্টেটিভ ভার্ব হয়, তাহলে আমরা পজিশন ব্যবহার করব, অর্থাৎ স্টেডি প্রেপোজিশন ব্যবহার করব।
ভার্বটা যদি ডাইনামিক হয়, অর্থাৎ ভার্বের নেচার যদি ডাইনামিক হয়, আপনি মানে খুঁজে তো হবে না। ভার্বটার নেচার কি, আমরা স্টেটিভ ভার্বের তালিকা পড়েছি না, কোনগুলো স্টেটিভ ভার্ব? তো গো মানে যাওয়া, তো গো নিজেই তো একটা ডাইনামিক ভার্ব। ডাইনামিক মানে কি, যে স্থান পরিবর্তন করে, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায়। সহজ কথা, কাজ মানে বৈজ্ঞানিক অর্থে কাজ। থাকা তো কোনো কাজ নয় না, অবশ্যই বেঁচে থাকাও একটা কাজ। তো কোথাও বসে থাকা, বসে থাকাও একটা কাজ, কিন্তু বি, বি কোনো কাজ নয়। এম আই ক্লিয়ার? হ্যাঁ, তো গো ভার্বটা তো কাজ। এখন আমি ওয়েন বলি, গোয়িং বলি, আর হ্যাভ গন বলি, সেটা তো ম্যাটার করে না। মূল ভার্ব গো, গো তো একটা কাজ করে বোঝাচ্ছে, ডাইনামিক ভার্ব। অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কাজ বোঝায়, সহজ কথা। এবং সেটা বৈজ্ঞানিক কাজ, মানে যেটা স্থান পরিবর্তন করে সচরাচর। বৈজ্ঞানিক অর্থে যে কাজগুলো আছে এগুলো সব ডাইনামিক ভার্ব। এন্ড বিজ্ঞানের বাইরেও কাজ আছে, যেমন হওয়া, থাকা। এখন ভার্ব পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে গতির ভার্ব নাকি স্থির ভার্ব। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আরেকবার চেক করি আমরা। তাহলে আমরা যদি কোনো বিন্দুর দিকে যাত্রা শুরু করি, তাহলে ওই বিন্দুর আগে কি বসবে? টু। কোনো বিন্দুতে যে যদি স্থির হয়ে যায়, ওই বিন্দুর আগে কি বসবে? অ্যাট। তাহলে সে এখন স্কুলে আছে, ইংরেজি কি? হি ইজ অ্যাট স্কুল। সে কাজে আছে, ইংরেজি কি? হি ইজ অ্যাট ওয়ার্ক। তারা যুদ্ধে আছে, তাহলে কি হবে? এখন সে হচ্ছে যে ওখান থেকে চলে আসছে, ধরেন একটা বিন্দু থেকে কেউ চলে আসছে স্কুল থেকে, আগে আমরা বলছি। তাহলে চলে আসা ইংরেজি কি হবে? অ্যাওয়ে ফ্রম। এখন এখানে অ্যাওয়ে কেন দেওয়া হয়েছে, যে আমরা অ্যাওয়ে কি বলেছি? ব্র্যাকেট দেওয়া মানে কি, যে এটা থাকলে ব্যবহার করবেন, না থাকলে হোয়াট করবেন না। যদি কোনো অপশনে ফ্রমের জায়গায় অ্যাওয়ে ফ্রম থাকে, তাহলে বুঝতে হবে যে দুইটাই কারেক্ট। আই মিন অ্যাওয়ে ফ্রমও লেখা যায়। হ্যাঁ, ব্র্যাকেট দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে যে যদি থাকে অপশনে, অর্থাৎ এখানে মূলটা হচ্ছে ফ্রম। ওকে, তাহলে অ্যাওয়ে ফ্রম ইন্ডিকেটস মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম লোকেশন। সো অ্যাওয়ে ফ্রম কি করে? কোন স্থির বিন্দু থেকে মুভমেন্ট, গতি নিয়ে চলে আসা বোঝায়। তাহলে সে স্কুল থেকে চলে যাচ্ছে, ইংরেজি কি হবে? হি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম স্কুল, অর্থাৎ হি ইজ গোয়িং ফ্রম স্কুল। সে স্কুল থেকে যাচ্ছে। আমি স্কুল থেকে আসবো, আমরা বলি না, আমি এখান থেকে স্কুলে যাবো, দেন স্কুল থেকে আসবো দেখা করতে। তাহলে আই এম কামিং ফ্রম স্কুল। এখন সে স্কুলে নেই, তাহলে কি হবে ইংরেজি? হি ইজ অ্যাওয়ে ফ্রম স্কুল। এক্ষেত্রে কিন্তু অ্যাওয়ে ম্যান্ডেটরি। অর্থাৎ স্থিরের ক্ষেত্রে কি হবে? শুধু ফ্রম লেখা যাবে না, কি লিখতে হবে? অ্যাওয়ে ফ্রম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হি ইজ গোয়িং ফ্রম স্কুল, হি ইজ অ্যাওয়ে ফ্রম স্কুল। অর্থাৎ এখানে অ্যাওয়ে ফ্রম না লিখলেও চলবে, ফ্রমই লেখা হয় সবসময়। কিন্তু ফর্মাল ইংরেজিতে আগে অ্যাওয়ে ফ্রম লেখা হতো, এই কারণে অপশনে দেওয়া হয়েছে, যাতে কেউ কনফিউজ না হয়ে যায় আর কি। মানে যদি ফ্রম না থাকে তাহলে অ্যাওয়ে ফ্রম আনসার হবে। ওকে, ব্র্যাকেট মানে কি? যেটা চাইলে অ্যাভয়েড করা যাবে। ব্র্যাকেট মানে হচ্ছে চাইলে অ্যাভয়েড করা যাবে। ওকে, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করা যাবে না, তখন অবশ্যই এটাই টিক মারতে হবে। এম আই ক্লিয়ার? দেন আমাদের দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে তল। কি আছে? তল। আমরা যত রাস্তা পাই, রাস্তা কি তল না? একটা টেবিলের কথা চিন্তা করেন, টেবিল তল কিনা? এখন একটা বিড়াল এসে ধরেন জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আপনার টেবিলে পড়েছে, বা একটা ইঁদুর, রাতে তো অনেক কিছু পড়ে, তেলাপোকা পড়ে, তাই না? অনেক কিছুই পড়ে, ককরোচ।
তাহলে কোনো বস্তু যদি গতি নিয়ে, কোনো বস্তু বা ব্যক্তি যদি গতি নিয়ে তলের উপরে পড়ে, তাহলে প্রেপোজিশন হবে অন টু। কি বসবে? অন টু। তাহলে দি ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। এখন বিড়ালটা টেবিলে বসে আছে, তাহলে কি স্থির আছে না গতিতে আছে? বলেন, স্থির নাকি গতি? স্থির। তাহলে টেবলে যদি বিড়াল স্থির থাকে তাহলে কি হবে? দি ক্যাট ইজ অন দ্য টেবল। তাহলে ভার্বটা যদি জাম্প হয় তাহলে জাম্প অন টু দ্য টেবল। এখন যদি অপশনে অন টু না থাকে তাহলে আনসার হবে অন, কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে অন টু লেখা। অর্থাৎ গতি নিয়ে যদি তলের উপর পড়া বোঝায় তাহলে অন টু বসে। ঠিক আছে? দেখেন, তলের উপর যদি আপনি গতি নিয়ে পড়েন তাহলে কি বসবে? অন টু। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। এখন বিড়াল ওখানে স্থির আছে, তলের উপরে যদি কোনো কিছু স্থির থাকে তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। এখন বেচারা আবার ঝাঁপ দিল। ঠিক আছে, তল থেকে সে ঝাঁপ দিছে, ডিরেকশন মানে কি? গতি। যেভাবে ঝাঁপ দিল, তল থেকে সে ছোট হয়ে গেল মানে ঝাঁপ দিছে। কিরকম ঝাঁপ দিছে? মাঝে মাঝে দেখেন নাই যে গাড়ি, ধরেন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা একটা তল, হঠাৎ করে গাড়ি হচ্ছে রাস্তা থেকে বিচ্যুত হয়ে খাদের মধ্যে যেয়ে পড়লো, তাহলে কি সে তল থেকে বিচ্যুত হয়েছে না? মানে তলের উপর থেকে পড়ে গিয়েছে। তাহলে তল থেকে যদি বিচ্যুত হয় তাহলে কি বসে? অফ। ও এফ এফ, অফ বসে। কি বসে? ও এফ এফ, অফ। তল থেকে বিচ্যুত হলে কি বসে? অফ। এটার উচ্চারণ কিন্তু অফ। আর ও এফ এর উচ্চারণ কি? অব। 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 ঠিক আছে? আর এটার উচ্চারণ হচ্ছে অফ। অফ। সুইচ অফ। ওই অফ। ঠিক আছে, মানে বিচ্ছিন্ন করা। তাহলে তল থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কি হবে? অফ হবে। এবং ইন্টারেস্টিংলি বলে রাখি যে নেগেটিভ পজিশনের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিকূলের ক্ষেত্রে, গতি এবং স্থির একই প্রিপোজিশন গ্রহণ করে। ঠিক আছে? কি বলেছি? প্রতিকূলের ক্ষেত্রে গতি এবং স্থির উভয় ক্ষেত্রে প্রিপোজিশন একই। একটি সহজ। তাহলে প্রথমে একটা বিড়াল ঝাঁপ দিয়ে টেবিলে পড়লো, সে কিছুক্ষণ টেবিলে থাকলো, স্থির থাকলো, ওয়ান। এখন সে টেবিল থেকে লাফ দিছে, তাহলে জাম্পড অফ দ্য টেবিল। এখন বিড়ালটা কি টেবিলে আছে? টেবিলের সাপেক্ষে বিড়াল এখন কোথায় দেখেন? সে এখন বিচ্যুত হয়ে আছে। সে না এখানে, অর্থাৎ অন্য কোথাও আছে। তাহলে বিড়ালটি এখন টেবিলে নেই, এর ইংরেজি কি হবে? দ্য cat is off the table. দ্য car is off the road. হ্যাঁ, গাড়িটি খাদে পড়েছে, ইংরেজি কি হবে? দ্য কার ইজ অফ দ্য রোড। আমরা বলি না অফ রোড? অফ রোড টায়ার্স মানে কি? রোড থেকে নিচে যে অংশ আছে, অর্থাৎ রোড থেকে বিচ্যুত হলে যে টায়ার কাজ করে। কিছু কিছু গাড়ি আছে অফ রোডে চলে, তাই না? যারা পাহাড়ে বাইক চালাইছেন তারা জানেন যে অফ রোডের আহ টায়ার আলাদা। এবং বেশিরভাগ ল্যান্ড ক্রুজার এই ধরনের গাড়িগুলো সবই কিন্তু অফ রোডের গাড়ি, অর্থাৎ এগুলো বন জঙ্গলে এগুলো চলবে, কোনো সমস্যা নেই। অফ রোড বলতে এটা বোঝানো হয়, তো তার মানে হচ্ছে অফ মানে হচ্ছে বিচ্যুত থাকা। তাহলে গাড়িটি অফ ভার্সেস অফ কিছুই বুঝলাম না। দুইটা আলাদা বিষয়, সেটা নিয়ে এখন আলোচনা হবে না। অফ, অফের আলোচনা পরে।
ওকে, ও এফ এফ অফ কি অর্থে ব্যবহৃত হয়? তল থেকে বিচ্যুত বোঝাতে। তল বলতে যে কোনো কিছুকে আমরা যদি তল বিবেচনা করি, হ্যাঁ, এখানে তল বলতে জ্যামিতিক তল না, কনসেপচুয়াল তল। অর্থাৎ প্রিপোজিশন কিন্তু কনসেপচুয়ালি কাজ করে, সো কনসেপচুয়াল তল বোঝাতে হবে। কনসেপচুয়ালি যেগুলো তল আছে সেই তল থেকে বিচ্যুত বোঝাতে আমরা অফ ব্যবহার করি। কি ব্যবহার করি? অফ। স্লাইডের রেজুলেশন এত বেশি যে আমার কম্পিউটার পর্যন্ত প্লে করতে পারতেছে না, কি অবস্থা! হোয়াট এভার। এখন এটার সাথে ইন্টারেস্টিং একটা মিল আছে। যে সকল যানবাহনের আমরা তলের উপর আরোহণ করি তাদের, সেই সকল যানবাহনে ওঠা বোঝাতে আমরা অন ব্যবহার করি। আবারও বুঝতে হবে যে প্রেপোজিশনের যে আমরা এখানে চার্টটা পড়ছি সেটা কনসেপচুয়াল। সেটা যদিও আমরা জিওমেট্রি দিয়ে বুঝছি কিন্তু সেটা কনসেপচুয়াল। কিরকম? আমরা বিপদ কখনো একা আসে না, তাই না? এখন তার মানে কি, বিপদ হচ্ছে ঘনবস্তু। এই জন্য প্রেম যেমন, ফল ইন লাভ, ইন ব্যবহার করি না আমরা? কেন ইন ব্যবহার করি? কারণ হচ্ছে লাভ হচ্ছে ঘনবস্তু, যেটাই পড়লে আপনি বিপদের শেষ নাই আর কি। মানে এটা হচ্ছে চারিদিক থেকে আপনাকে জাপটে ধরে। তো এই জন্য হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে কনসেপচুয়াল। ধরেন আমরা প্লেনের আসলে বোর্ডিং এর উপরেই কিন্তু অবস্থান করি। যে সকল যানবাহনের আমরা তলের উপরে বসে থাকি সেই সকল যানবাহনের ক্ষেত্রে আমরা সবসময় অন ব্যবহার করি। কিরকম? আমরা যদি যানবাহনের কথা চিন্তা করি তাহলে আমরা যদি বাসের কথা চিন্তা করি, বাস কিন্তু কোনটা আসলে, বাসের ইঞ্জিনটা আলাদা আসে, তাই না? পরে ওটার একটা উপরে কাঠামো লাগানো হয় বাড়ির মতো আর কি। কিন্তু যে ইঞ্জিনটা আসে, ইঞ্জিনের যে তল থাকে সেই তলের উপরে কিন্তু আমরা আরোহণ করি। একটু হিসেব করে দেখেন, প্লেনের ক্ষেত্রেও সেম। অর্থাৎ ওপরের বডিটা এক এক কোম্পানি নিজের মতো করে বানিয়ে নেয়, কিন্তু ইঞ্জিনটা কিন্তু আলাদা। তো যেগুলো তলের উপরে আমরা আরোহণ করি সেগুলোর আগে আমরা অন ব্যবহার করি। যেমন অন এ বাস, আমি যদি বাসে উঠি, অন এ বাস। ট্রেন, অন এ ট্রেন। অন এ প্লেন, অন এ শিপ, অন এ বাইক, অন এ হর্স, অন এ ম্যাপ, অন এ হাইওয়ে। তো আমরা যদি বাস থেকে নামি তাহলে কি বসবে? গতি নিয়ে ধরেন আমি হচ্ছে ওপরে উঠলাম, তাহলে কি হবে? ওপরে ওঠার সময় আমরা যদি অন ব্যবহার করি, নামার সময় আমরা কি ব্যবহার করব? হোয়াট? অফ। একদম সিম্পল ভাই, এটা জাস্ট মনে রাখলে হবে। আমরা যদি ওঠার সময় অন ব্যবহার করি তার মানে নামার সময় অফ ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? ওঠার সময় যদি আমরা অন ব্যবহার করি, কারণ এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে অন টু অথবা অন। টুটা হচ্ছে অপশনাল, আমরা চাইলে টুটাকে তুলে দিতে পারি। তাহলে দি ক্যাট জাম্পড অন দ্য টেবল, কোনো সমস্যা নেই, দি ক্যাট ইজ অন দ্য টেবল। তো কোনো কিছুতে ওঠার সময় যদি আমরা অন ব্যবহার করি, নামার সময় আমরা কি ব্যবহার করব? অফ, নট আউট অফ। ইটস অফ। এম আই ক্লিয়ার? ওকে। তারপরে আমাদের তৃতীয় ডাইমেনশনে যেটা আছে সেটা হচ্ছে ঘনবস্তু। তৃতীয় ডাইমেনশনে আমরা কি পেয়েছি? ঘনবস্তু। ঘনবস্তু বলতে যে কোনো রুম হতে পারে, যে কোনো ঘনবস্তু হতে পারে। আমরা তো ঘনবস্তু চিনি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং বেধ আছে। তাহলে গতি নিয়ে যদি ঘনবস্তুর ভেতরে প্রবেশ করা বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করি? ইনটু ব্যবহার করি। গতি নিয়ে ঘনবস্তুর ভেতরে প্রবেশ করলে আমরা কি ব্যবহার করি? ইনটু। তাহলে সে রুমে যাচ্ছে, ইংরেজি কি হবে? হি ইজ গোয়িং ইনটু দ্য রুম। সে এখন রুমে আছে, তাহলে কি হবে? হি ইজ ইন দ্য রুম। সে রুম থেকে বেরিয়ে যাচ্ছে, ইংরেজি কি হবে?
হি ইজ গোয়িং আউট অফ দ্য রুম, সে রুমে নেই, ইংরেজি কি হবে? হি ইজ আউট অফ দ্য রুম। তাহলে গতি নিয়ে যদি ঘনবস্তুর ভেতরে প্রবেশ করা বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করি? ইন বা ইনটু। ঠিক আছে? যদি ঘনবস্তুর ভেতরে স্থির থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? এই যে দেখা লেখা আছে পজিশন মানে কি? স্থির, রাইট? পজিশন মানে কি? স্থির। সো যদি রুমের ভেতরে যে স্থির থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ইন। যদি ঘনবস্তু থেকে বেরিয়ে যায় তাহলে আউট অফ। যদি বেরিয়ে গিয়ে স্থির থাকে তাও আউট অফ। আমরা জানি যে নেগেটিভ অবস্থান মানে হচ্ছে প্রতিকূলের ক্ষেত্রে প্রিপজিশন গতি এবং স্থির উভয় ক্ষেত্রে সেম। অর্থাৎ আমি যদি প্রতিকূলে গতিশীল থাকি তাও আমার যে প্রিপজিশন বসবে, আমি যদি প্রতিকূলে স্থির থাকি আমার একই প্রিপজিশন বসবে। এম আই ক্লিয়ার? সো দ্য ম্যান ran into the room, the man is in the room. The man ran out of the room, the man is out of the room. ঠিক আছে? এই দেখেন বিড়াল বাবা হচ্ছে টেবিলে পড়তেছে, আবার টেবিল থেকে ঝাঁপ দিচ্ছে, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে আসতেছে আর কি, এরকম দেখানো হয়েছে। দি ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। তার মানে হচ্ছে তলের উপর পড়তেছে। তাহলে কার এবং ট্যাক্সিকে ইংরেজিতে কেইস বিবেচনা করা হয়। কেইস, কার, ট্যাক্সি, সিএনজি, যে সকল যানবাহন কেইজের মতো মানে খাঁচার মতো ছোট। কি বলেছি? যে সকল যানবাহন খাঁচার মতো ছোট তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কি ব্যবহার করবো? খাঁচার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কেইস। কেইস কি ঘনবস্তু নাকি তল? অ্যাট নাকি ইন? ইন এ কেইস। তো যে সকল যানবাহন খাঁচার মতো তাদের আগে ইন বসে। এই জন্য ট্যাক্সি, কার এবং সিএনজি এদের আগে কি বসবে? ইন বসবে। এখন সাপোজ থিঙ্ক অ্যাবাউট এ রিক্সা। এখন আপনি কি করবেন? রিক্সার আমরা কোথায় বসি? এখন কিছু অটোরিকশা চলে আসছে যেগুলো খাঁচার মতো। এখন কিছু রিক্সা আছে না গ্রামের দিকে, ওগুলো তো আমরা এখনো সিএনজি, সিএনজি বলি না, এগুলো কি বলে? ওই যে চার্জিং এ চলে যেগুলা, ইজি বাইক বলে আমাদের দিকে। তো আমরা তো অটো বলি। এখন ইংরেজিতে তো অটো বলে কিছু নাই, আইদার আপনাকে রিক্সা বলতে হবে অর সামথিং কার অর ট্যাক্সি এই টাইপের কিছু বলতে হবে। এখন অবশ্য বাংলা টেসলা বলে। তো বাইসাইকেলে আমরা কোথায় বসি? ওপরে না? অন এ বাইসাইকেল, ওকে। এখন রিক্সার ক্ষেত্রে আমরা ইনে রিক্সা ব্যবহার করতে পারি, অনে রিক্সা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডিপেন্ডস আমরা কোন ধরনের রিক্সার কথা বলছি। কারণ আমাদের দেশে যে ইজি বাইক গুলো চলে এগুলো রিক্সা বিবেচনা করা হয় ইন ইংলিশ, ওকে। আমরা এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করি রিক্সা। সো ইজি বাইকের ক্ষেত্রে কি বসবে? আমরা কিন্তু এটা কোথায় বসি? এটা খাঁচার মতো না? বাসের সাইজ অনুযায়ী এটা কিন্তু খাঁচার মতোই। তো যেগুলো দেখতে খাঁচার মতো মানে ছোট, খাঁচার মতো ছোট, তাদের ক্ষেত্রে ইন বসে। কিন্তু আপনি রিক্সার ক্ষেত্রে ইন অন দুটাই ব্যবহার করতে পারবেন, আপনার বিবেচনার উপরে যে আপনি কোন ধরনের রিক্সায় উঠছেন। ঠিক আছে? এখন পরীক্ষায় পড়লে কি করব? পরীক্ষায় যদি ইন এবং অন দুটাই থাকে তাহলে অন হবে, কিন্তু দুইটা থাকবে না, যেহেতু দুইটাই ব্যবহার করা যায়। সুতরাং কেউ এই জিনিস করবে না যে দুইটা একসাথে দেয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
এই পর্যন্ত ক্লিয়ার কিনা? মোটরসাইকেল কি হবে? আমরা মোটরসাইকেলে কোথায় বসি? তলের উপরে না? ঘোড়া, মোটরসাইকেল এগুলোর কোথায় বসি আমরা? পিঠের উপরে। তো এগুলো বোঝাই যায় আমরা তলের উপরে বসেছি, তাহলে কি বসবে? অন এ বাইক, আমি তো এখানে লিখেও দিয়েছি এটা। ওকে, নাও লেটস টেক এ ব্রেক and we'll be back in 10 minutes or after 10 minutes or by 10 minutes. নৌকাতে আমরা কি ব্যবহার করব? নৌকার আমরা কোথায় বসি? ভেতরে? অন, রাইট। এটা নৌকা বলতে হবে না, এটা বোট বলতে হবে। এখন নৌকা বললে কিন্তু মার খাইতে পারি। এখন দেশের অবস্থা খারাপ, সব নৌকাটাকে বলবেন না, যখন তখন মার খাইতে পারি। কেউ যদি কারো কাঁধে ওঠে তাহলে কি হবে? অন হবে। জিএফ যদি ঘাড়ে ওঠে মানে কি? কি ধরনের? আচ্ছা, আপনার জিএফ যদি আহ বয়স যদি 2 বছর হয় তাহলে ঘাড়ে উঠবে। রহিম রুব্বান নাকি? তাহলে আব্দুল্লাহ রুব্বান হবে। মেয়ে ছোট যেহেতু, সে তো ঘাড়ে উঠলে কি আর করার আছে, অন বসবে। না, রহিম রুব্বানের উল্টা ভার্সন, ঠিক আছে? হচ্ছে আব্দুল্লাহ রুব্বান, এখানে হচ্ছে আব্দুল্লাহ সিনিয়র এন্ড রুব্বান হচ্ছে বয়স 2। এই জন্য কাঁধে নিয়ে ঘুরতে হয়, আর কি করবে, কান্নাকাটি করে। সো লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক, ওকে? কঠিন লাগতেছে অনেক? তো আমরা যেটা বলছিলাম যে আমরা প্রিপোজিশনকে যখন যাচাই করছি এখানে, আহ, অনেকেরই প্রশ্ন আছে যে আমরা যে প্রিপোজিশনগুলো সাধারণত ব্যবহার করি তার 80% প্রিপোজিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, দিস দিস ইজ এ পার্ট অফ ভোক্যাবুলারি। সো এটার কোনো অল্টারনেটিভ নাই মনে রাখা ছাড়া। এবং আহ, অবশ্যই দ্য ল্যাঙ্গুয়েজ ইজ টাফ অ্যাট ইট ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স লেভেল। সেই যেখানে ল্যাঙ্গুয়েজ টাফ বলেই ইট হ্যাজ এ ভ্যালু, রাইট? তো তার মানে হচ্ছে যে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট তো মিলিবে না। সেই কারণে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট গুলো মুখস্থ করতে হবে, তার বাইরে যেগুলো রয়েছে সেগুলো আমাদের বোঝার বিষয়। আমরা সেই বোঝা বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ভেতরে কিছু প্রেপোজিশন আছে যেগুলো একটু কমপ্লেক্স, আমরা সেগুলো নিয়ে আলাপ করতে পারি। ঠিক আছে? সো আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের লিস্ট দিব, যেটা অ্যাডভান্স বইও আছে। এজ এ থমসন অ্যান্ড মার্টিনেটের একটা বই আছে, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। এটাতে আহ, বেশ কিছু ভালো তালিকা আছে এবং মোটামুটি ওইটার ভেতর থেকে কোশ্চেন করা হয় সব সময়। সো আমরা ওইটুকু পড়লেই আপাতত আমাদের সবারই চলবে আর কি, ফর দ্য বেসিক। মাস্টার বইও আছে, সব বইয়েই আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এনি বুকস ইউ ক্যান ফলো, আর এনি বুক। সো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ফলো করতে পারেন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো ইটস আপ টু ইউ, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে দেয়া। রাইটিং এর জন্য যেটা আছে সেটা হচ্ছে ইয়াতে আছে, রাইটিং এর আলাদা ভোকাবুলারি বই আছে, সেখানে পাওয়া যাবে। এবং আমাদের রাইটিং ব্যাচে পাওয়া যাবে যে রাইটিং এর জন্য যেসব জিনিসপত্র লাগবে, উই প্রোভাইড দ্যাট ফর ফ্রি। অবভিয়াসলি নট ফ্রি, টাকা তো নেই, তাই না? So, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা প্রিপোজিশনকে জাস্ট জিওমেট্রি দিয়ে চিন্তা করলে হবে না, একটু ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। কিরকম? একটু আগেই বলেছি, যেমন হচ্ছে ট্রাভেল। বিপদ কখনো একা আসে না। সো বিপদ যদি একা না আসে তাহলে বিপদ আসলে কি, কোন ধরনের কনসেপ্ট? এটা একটা ঘনবস্তু, ঠিক আছে? তো কেউ যদি বিপদে দৌড় মারে তাহলে ঘনবস্তুর ভেতরে দৌড় দিলে কি বসে? ঘনবস্তুর ভেতরে দৌড় দিলে কি হবে? গতি নিয়ে প্রবেশ। হি র্যান ইনটু ট্রাভেল। এখন সে বিপদে আছে। বিপদে আছে মানে কি, সে স্থির না গতিশীল? স্থির থাকলে কি বসে? হি ইজ। ঠিক আছে?
তাহলে যা কিছু ঘনবস্তু যা আমাদের মানে আঁকড়ে ধরে এমন কিছুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি অথবা ইনটু ব্যবহার করি। যদি আমরা গতি নিয়ে প্রবেশ করি তাহলে ইনটু, আর যদি আমরা ওটার ভেতরে স্থির থাকি তাহলে ইন বসে। ঠিক আছে, কমন ব্যাপার। এখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেমন বিসিএস এই ধরনের প্রশ্ন আমি দেখেছি সবগুলোই জব সলিউশন থেকে নেয়। এখানে তিনটা প্রশ্ন আছে যে আমরা আসলে কোনো বস্তুকে কিভাবে দেখি, আহ, আমরা কিভাবে জাজমেন্ট করি, সেটার সাপেক্ষে আসলে প্রিপোজিশনের ইউজেসের পরিবর্তন ঘটে। প্রিপোজিশন চেঞ্জেস উইথ দ্য কনটেক্সট অন হাউ উই আর থিঙ্কিং দ্য প্লেস। ঠিক আছে, উই আর থিঙ্কিং ব্যবহার করা যাবে নাকি উই থিঙ্ক ব্যবহার করতে হবে? বলেন তো। এই যে বুদ্ধিজীবীদের এত করে কষ্ট করে পড়ালাম, উই আর থিঙ্কিংও তো ব্যবহার করা যায়। থিঙ্ক মানে কি এখানে কনসিডার? কনসিডার অর্থে আমরা ব্যবহার করতে পারি না? এই যে দেখেন গ্রামার কোথা থেকে কোথায় করে। ওকে, সো ধরেন একটা বাচ্চা, আমরা দেখি না বাসে, আমরা দেখি না কার্ডটা রাখা থাকলে সেটার কাছে ধুলা পড়ে, ধুলা পড়লে অনেকে যে নাম লিখে রাখে, অমুক আব্দুল্লাহ প্লাস হচ্ছে যে রূপবান। ঠিক আছে, তো এই যে রূপবান এরকম নাম লিখে রাখে না, এস প্লাস এস নাকি? তো বহুত জায়গায় গাছে বাংলাদেশের যত বট গাছ আছে, মানে যেখানেই পাই সেখানেই লিখে আসে, মনে হয় যে কি এমন একটা হয়ে যাবে, এস প্লাস এ থেকে আবার। ঠিক আছে, তো দেখেন এই যে সে যখন উইন্ডোর উপরে আঁকাআঁকি করছে, তখন উইন্ডোটা আসলে কি, একটা তল না? তল কিনা? তাহলে দি চাইল্ড মেড প্যাটার্ন অন দ্য উইন্ডো। সেম কোশ্চেন আবারও আসতেছে, দেখেন এ ফেস অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য উইন্ডো। এখন ছবিটা আসলে ধরেন আপনি যদি একটা কাচের জানালার সামনে দাঁড়ান, সব কাচে কিন্তু আপনার চেহারা দেখা যাবে না। বলেন তো কোন কাচে দেখা যাবে? দেখেন কত মানুষের কত বুদ্ধি খাটাইতে হয় কত কিছুতে, তাই না? গ্রামার তো সবই বুদ্ধির উপরে। না, যে সকল কাচের ভিতরে রিফ্লেক্টর দেয়া আছে, অর্থাৎ যে কাচগুলো, রাইট, যে কাচের পেছনে প্রলেপ থাকে সেগুলোই একমাত্র, মানে যেগুলোর ভেতরে রিফ্লেক্টর আছে। রিফ্লেক্টর মানে কি? আবারও ফিজিক্স পড়তে হবে, প্রতিফলন এবং প্রতিসরণ, তাই না? তো যেগুলোর প্রতিফলন ক্ষমতা আছে, সেই প্রতিফলন ক্ষমতা সম্পন্ন কাচই একমাত্র আপনাকে রিফ্লেক্ট করতে পারে। তার মানে ওই কাজটা আসলে ঘনবস্তু, এবং আপনি হচ্ছে কাচের মাঝখান বরাবর দিয়ে আসলে রিফ্লেক্টেড হন। আপনাকে আয়নার একদম সামনে দেখায় না, কিন্তু আয়নার পেছনে দেখায়। একটু খেয়াল করে নিজের চেহারাটা দেখবেন যে একটু ডিস্টেন্সে দেখাচ্ছে আপনাকে, রাইট? নাকি আয়নার একদম উপরিতলে এসে আপনাকে দেখা যায়? একটু মাপবেন, ঠিক আছে, আয়নাতে দাঁড়ায়া আয়নার সাইড দিয়ে মাপবেন আপনাকে কোথায় দেখাচ্ছে। তার মানে আসলে আপনাকে একটা ঘনবস্তুর ভেতরে দেখাচ্ছে। এই জন্য ফেস অ্যাপিয়ার ইন দ্য উইন্ডো। ঠিক আছে, আর ক্লিয়ার? এবার আপনি, জানালাটা কিন্তু একটা ঘনবস্তু আদতে, মানে জানালার কাজ ব্যতীত জানালাটা কিন্তু একটা ঘনবস্তু। আপনি একটা ঘরের দরজা চিন্তা করেন বা ঘরের জানালা চিন্তা করেন, জানালার কাঠামো কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেধ সবগুলো আছে না? আজকে জিওমেট্রি পড়ানো লাগতেছে, এমন কিছু করার নেই, যদি এগুলো সিক্স মানে 1 2 3 তে আছে। ঘনবস্তুর কোনো তালিকা নাই। ঘনবস্তুর যদি তালিকা থাকে এটা কোনো কথা? ক্লাস আমরা 2 3 তে পড়ছি না ঘনবস্তু কাকে বলে? কেন আমরা ডেফিনেশন শিখি? যাতে আমরা মিলাইতে পারি। এখন পৃথিবীর সবই তো ঘনবস্তু, তাই না? বেশিরভাগই তো ঘনবস্তু, আমরা যদি তাকাই আশেপাশে সবই ঘনবস্তু দেখা যায়। হোয়াট এভার। তাহলে একটা মেয়ে হচ্ছে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল, তাহলে জানালাটা কি? ঘনবস্তু। ঘনবস্তুর
থেকে বাইরে যাওয়া বুঝাতে কি কি বসে? যার সব আছে সেই ঘন। ওরে বাবা রে, কত থিওরি বাবা রে বাবা। আউট অফ বসে। তাহলে মেয়েটি জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। দ্য গার্ল স্ট্রেচড হার হ্যান্ডস আউট অফ দ্য উইন্ডো অফ দ্য কার। ঠিক আছে। এবার একটা জিনিস চিন্তা করেন, একটা লাইনের কথা চিন্তা করেন। ধরেন এখানে হচ্ছে এখন ফ্রি বিরিয়ানি দেওস। বাঙালি হচ্ছে ফ্রি খাওয়ার একটা ওস্তাদ। কোথাও যদি ফ্রি খাওয়ার সুযোগ থাকে তাহলে আমরা একদম রেডি। তো এখানে ফ্রি হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে ফুড। তো এখানে মানুষ লাইন দিয়ে খাবার নিচ্ছে। ভাবেন এটা হচ্ছে বাংলাদেশ না অন্য কোনো দেশ যে মানুষ লাইন দিয়ে খাবার নিচ্ছে, ঠিক আছে? বাংলাদেশ হলে লাইনে মারামারি শুরু হয়ে যাইতো। সো লাইনে দাঁড়ানোর কিছু নাই। আচ্ছা ধরেন এটা কানাডা। কানাডাতে এখন খাবার দেওয়া হচ্ছে। মানুষ হচ্ছে লাইনে দাঁড়িয়ে এখান থেকে খাবার নিচ্ছে। এখন লাইনটার নিচে যদি আমরা একটু দাগ টানি, দেখেন তো উপরে এবং নিচে যদি দাগ টানেন আপনার চোখে লাইনটাকে কি মনে হচ্ছে? এটা একটা ঘনবস্তু মনে হচ্ছে না? একটু খেয়াল করেন। স্ট্রাকচার দেখেন। নাকি ঘনবস্তু লাগতেছে না, তল লাগতেছে? এটা তো ঘনবস্তু, কারণ তল হলে শুধু একটা মাত্র দিক থাকবে। অর্থাৎ হয় মাথা থাকবে না হলে পা থাকবে, আর কিছুই না। এটা একটা দেয়াল হয়ে গেছে, তাই না? ইয়েস। এই জন্য লাইনে দাঁড়ানো বোঝাতে ইন বসে। ইন এ লাইন। লাইনের বাইরে গেলে কি হবে তাহলে? আউট অফ লাইন। এখানে আউট অফ লাইন। ইন এ রো, একই জিনিস। ইন এ কু, কু না কিউ। সো ইন দ্য স্কাই, কু বললে আবার এদিকে পিনাকি ভট্টাচার্য জেগে উঠবে যে এই তো কু হয়ে গেল। কু এর ঘোষণা দিল কে? ইন দ্য স্কাই, আকাশ। ইন আ বুক, ইন আ পিকচার। এগুলো আসলে ঘনবস্তু বিবেচনা করা হয় একটা ছবি। ছবির ভেতরে আপনি। সো ছবিটা যদি ঘনবস্তু হয় তাহলে সেই ঘনবস্তু যে কোনো অংশ হচ্ছে ইন আ পিকচার। ঠিক আছে। রাইট। আমরা এর আগে কার নিয়ে আলোচনা করেছি যে কোনটার কোনটার আগে, যেগুলো ট্যাক্সি, কার এবং সিএনজি কেজের মতো। সো কেজে প্রবেশ করা বোঝাতে ইন, এবং কেজ থেকে বেরোলে আউট অফ। ঠিক আছে। অনের ব্যাপারটা তো বুঝিয়েছি, অন এ বাস, অন এ ট্রেন, অন এ প্লেন, অন এ শিপ, অন এ বাইক অ্যান্ড অন ভার্স ব্যাক। এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। জাস্ট এটা আপনি যদি মনে করেন যে না আমি জেনে রাখলাম, পরে যদি মনে না থাকে পরীক্ষা কট খাবেন। শিওর এগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে। এবার দেখেন, যে কোনো শহর বদ্বীপ বলতে কি বোঝানো হয়? ভাই আপনাদেরকে একটা সুন্দর ফাইল দেওয়া হবে, ঠিক আছে? আমরা যে প্রেজেন্টেশনের ফাইলটা ব্যবহার করেছি না, ওইটাই দিয়ে দেওয়া হবে। আমি বোঝানোর সাথে এখানে লিখছি, যেটা সুবিধা হয় আমার জন্য আর কি। প্রিপোজিশনের জন্য আমরা সুন্দর সুন্দর স্লাইড দিব, অসুবিধা নাই। এটা প্রিন্ট করলে একদম চকচক করবে। সাদা কালো প্রিন্ট করেন, চাপ নাই। তাও চকচক করবে। আহ আমরা যদি নদীর কথা চিন্তা করি, বলেন তো একটা শহর নদীর আসলে কোথায় গড়ে ওঠে? নদীর তীর বলতে আসলে কি বোঝানো হয়? নদীর তীর বলতে আসলে নদীর উপরিতল বোঝানো হয়। ধরেন এই নদীটার, আপনারা যারা যমুনা নদী ভ্রমণ করেছেন কিনা জানি না, কারোর বাড়ি পাবনা ইত্যাদি ইত্যাদি হলে যারা বোটে চড়েছেন তারা জানেন এই নদীর মাঝখানে এখন কিন্তু প্রচুর চর পড়ছে। বিরাট বড় বড় এলাকার চর পড়ে আছে। সো আলাদা লেন করতে হয়েছে এটা যাওয়ার জন্য, মানে মেইন রোডের মতো লেন করা আছে যে এটা দিয়ে যাইতে হবে। কারণ চারিদিকেই চর পড়ছে। বিরাট বড় বড় এলাকা, সেখানে তো বালু আর বালু। ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে নদীর উপরিতলটা হচ্ছে, নদীর যে উপরিতল, সেই উপরিতলটা চর। ধরেন এটা হচ্ছে নদী, এখান থেকে আস্তে আস্তে উপরে উঠছে এভাবে। আমরা একটা শেপ দিই তাহলে বোঝা যাবে।
ওরে বাবা, এত বড় চর পড়লে তো পাহাড় উঠে যাবে না? ধরুন নদীর মাঝখানে এরকম চর পড়ে এবং সেই জায়গাটাই একসময় দ্বীপে রূপান্তরিত হয়, এবং এটাকে আমরা নদীর তীর বলতে পারি। অথবা আমরা যদি নদীর তীর হিসেবে তার সীমান্ত ব্যবহার করি, ধরুন এরকম, ঠিক আছে, সেটাও কিন্তু নদীর উপরিতল। অর্থাৎ নদী একসময় পলি জমা করতে করতে নদীর পানিটা আসলে এর নিচে থাকে। এই জন্য যদি কখনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু এটা আবার নিচে নেমে যায়, অর্থাৎ পানির ভেতরে ডুবে যায়। ঠিক আছে, আবার এখানে কি ভূগোল পড়ানো লাগছে, তাই না? ভূগোলে আছে না এগুলো? প্লেট, নদ নদী। তো ধরেন এটা হচ্ছে নদীর তীর, আসলে নদী এখান থেকে পলি নিয়ে 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 এখানে জমা করে। ওকে, এখানে জমা করতে করতে এটা উঁচু হয়ে যায়, পরে মানুষ এখানে বসবাস শুরু করে। তাহলে আসলে আমরা কিসের উপরে বাস করি? বদ্বীপ বলতে আমরা কিসের উপরে বাস করি? আমরা নদীর উপরে বাস করছি। ফলে কখনো যদি ভূমিকম্প হয় তাহলে এটা নদীর পানিতে আবারও ডুবে যাবে। এই জন্য ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন করেছে, তাই না? গতিপথ পরিবর্তন করে কোন নদী হয়েছে? যমুনা, নাকি? পুরাতন ব্রহ্মপুত্র বলি আমরা। তো নদী তার গতির পরিবর্তন করেছে, ভূমিকম্পের ফলে নানা সময় নদী তার গতির পরিবর্তন করে, এবং আবারও ভূমিকম্প হলে নদী আবার পুরনো গতিপথে ফিরে আসতে পারে। তখন এই প্লেটগুলো, মানে এই যে তীরগুলো আস্তে আস্তে আবার, যেহেতু পানি এর নিচে দিয়ে প্রবাহিত হয়, নিচে ধাক্কা দিলেই আস্তে আস্তে সেটা ডেবে যাবে। তো এটা হচ্ছে মূল ঘটনা। এখানে ভয়ে মারা যাচ্ছে কিছু লোকজন, আহারে জীবনটা চলে যাবে এমনি। আমরা সাঁতার দিয়ে পাকিস্তান চলে যাব, কোনো চাপ নাই। হোয়াট এভার। তাহলে এই যে নদীর তীরের থাকা মানে কি? আমরা নদীর উপরে থাকা, ঠিক আছে। এই জন্য তীরের আগে কি বসে? অন বসে, অর্থাৎ আমরা আসলে নদীর উপরে বাস করি। তাহলে ঢাকা ইজ অন হোয়াট? বুড়িগঙ্গা। অর্থাৎ বুড়িগঙ্গার তীরে আসলে ঢাকা অবস্থিত, তার মানে বুড়িগঙ্গার পলিবাহিত হয়ে ঢাকা তৈরি হয়েছে। ইন্টারেস্টিং না? এই জন্য তীরে যদি যে কোনো নদীর তীরে কোনো শহর অবস্থিত হলে ওই নদীর আগে অন বসে। মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা কিসের উপরে আছি? নদীর উপরে আছি, এই জন্য এটাকে বেঙ্গল ডেল্টা বলে। অর্থাৎ এই সবগুলোই ডেল্টা। আমাদের তো সীমান্ত নাই, আমাদের সাগরে যেয়ে পড়বো আমরা পানি ছেড়ে। তো যারা নদী থেকে সাঁতার কেটে কেটে বাঁচার চেষ্টা করবেন তারা যে বঙ্গোপসাগরে পড়বেন, কোনো চাপ নাই, সেন্ট মার্টিন ভ্রমণ হয়ে যাবে। ওকে। সো কোনো কিছু সমতলে অবস্থান করা বোঝাতে অন বসে। এখানে আমাদের কনফিউশন তৈরি হতে পারে যে তাহলে বাই কোথায় বসবে, বিসাইড কোথায় বসবে, আর অন কোথায় বসবে। কোনো কিছু সমতলে অবস্থান করা বোঝাতে অন বসে, ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। সমতল বলতে ধরেন এখানে একটা রাস্তা আছে, এটা হচ্ছে ঢাকা ফরিদপুর হাইওয়ে, ঠিক আছে। ঢাকা ফরিদপুর কি এটা? হাইওয়ে। আমাদেরকে হাইওয়ে আঁকা উচিত একটা, আঁকলাম। বোঝানোর সুবিধার্থে অনেক কিছুই করা যেতে পারে। সো আমাদের এখন একটা হাইওয়ে আঁকা উচিত। এই যে দেখেন, এটা হচ্ছে ঢাকা ফরিদপুর হাইওয়ে। এটা হচ্ছে ঢাকা ফরিদপুর হাইওয়ে, ঠিক আছে। এখন আপনি এটা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে এই হাইওয়ের দুই পাশে, ধরেন হাইওয়ে যাওয়ার পথে কোনো একটা জায়গায় আপনার বাড়ি, বাট নট স্পেসিফিক। কি বলেছি? যে আপনি যদি বলেন যে সাতক্ষীরায় যাওয়ার পথে আমার বাড়ি, বা অমুক রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার বাড়ি, আমরা এরকম বলি না? তাহলে এর অর্থ হচ্ছে কোনো রাস্তার সমতলে অবস্থান করা। এর মানে আমরা এক্স্যাক্টলি জানি না আসলে কোথায়, ঠিক আছে। তাহলে কোনো কিছুর সমতলে অবস্থান করা বুঝাতে, অর্থাৎ একই তলে, মানে এই ধরেন রাস্তা, আপনার রাস্তার আশেপাশে কোথাও একটা বাড়ি হবে, এই রাস্তার একদম এক্স্যাক্টলি পাশে অথবা এই সাইডে যে কোনো জায়গায়, এই রাস্তার যে কোনো পয়েন্ট অফ ভিউতে
যদি এরকম অ্যানোনিমাস পয়েন্ট অফ ভিউ হয়, অ্যানোনিমাস পয়েন্টে আপনার কোনো অবস্থান হয় কোনো কিছুর সমতলে, তাহলে অন বসে। দ্য শপ ইজ অন দ্য ঢাকা ফরিদপুর হাইওয়ে। আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করেন দেখবেন সেখানে বলে ইয়োর লোকেশন ইজ অমুক হাই ওয়ান অমুক হাইওয়ে, টার্ন রাইট, টার্ন লেফট। ঠিক আছে? তাহলে কোনো কিছুর সমতলে অবস্থান করা বুঝতে অন বসে। এটা একটু টাফ মনে হতে পারে, বাট ইটস ক্লিয়ার। ধরেন আপনি ঢাকা ফরিদপুরে হাইওয়ে দিয়ে যাচ্ছেন, এখন আপনার বাস ব্রেক দিল, তো ব্রেক দিলে আপনি কোথায় থামবেন? কোন একটা পয়েন্ট অফ ভিউতে, ইউ ডোন্ট নো দ্য লোকেশন। সো লোকেশন জানেন না, তাহলে বলবেন যে বাস হচ্ছে ফরিদপুর হাইওয়ের এক পাশে থামছে। রোড এবং স্ট্রিটের ডিফারেন্স আমার একটা ভিডিও দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। ঠিক আছে? তাহলে কোনো কিছুর সমতলে অবস্থান করা বোঝাতে অন বসে। আর যদি লোকেশন মেনশন করা থাকে, ধরেন আপনার বাস থামছে হচ্ছে গোপালগঞ্জে, কারণ হচ্ছে আমাদের সবারই বাস গোপালগঞ্জে থামে যারা খুলনা যায়। তো আর গোপালগঞ্জ বললাম, যাই হোক, গোপালগঞ্জে যদি থামে তাহলে লোকেশন তো আমরা জানি, তাহলে অ্যাড বসবে। যদি লোকেশন মেনশন না করা থাকে, যে আমরা রাস্তার কোনো একখানে থামলাম, থেমে কিছু একটা করলাম আর কি, বোঝা গেল? লোকেশন যখন মেনশন থাকবে না যে এই রাস্তার সমতলে আমরা কোনো একটা জায়গায় নেমেছিলাম। কথা ক্লিয়ার? তাহলে লোকেশন যদি মেনশন থাকে, লোকেশন এক্সাক্ট হলে ইন অথবা অ্যাট। যদি লোকেশন ছোট হয় তাহলে অ্যাট, আর যদি বলেন গোপালগঞ্জে থেমেছি তাহলে ইন গোপালগঞ্জ। তখন কিন্তু অ্যাড ব্যবহার করে যাবে না। যদি গোপালগঞ্জের এক্সাক্ট লোকেশন মুকসদপুর বলে একটা জায়গা আছে, এখানেই থামে বাস, তাহলে অ্যাট। বাস সব এখানেই থামে, আমাদের কিছু করার নাই। গোপালগঞ্জ এক্সপ্রেস আছে না, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সো যারা এটা চড়ছে তারা জানে যে ওই রোডে মোটামুটি সবচেয়ে ভালো বাসের একটা। ওকে? সো দেখেন, হি গোজ টু স্কুল অন ফুট। দেখেন তাহলে আমরা কিসের উপর ভর করছি? আমরা যদি পায়ের কথা চিন্তা করি, আমাদের পুরো বডি কিসের উপর দাঁড়িয়ে থাকে? পা। পা নাকি পায়ের তল? আপনার যদি পায়ের তল কেটে দেওয়া হয়, আপনি দাঁড়াতে পারবেন? এই জন্য আমরা যদি পায়ের উপর ভর করে কোথাও যাই, পায়ের আগে কি বসে? অন। কারণ তলের উপর ভর করলে কি হবে? তলের উপর কি বসবে? অন বসবে। হি গোজ টু স্কুল অন ফুট। পুট দ্য বুক অন দ্য শেলফ। এখন কেউ যদি ইন দ্য শেলফ লেখে, ভুল হবে? না। এখন ডিপেন্ড যে আপনার শেলফটা কেমন। কারণ আমাদের যখন শেলফ ফুল হয়ে যায়, আমরা বইগুলো কোথায় রাখি? শেলফের উপরে রাখি। কিন্তু যখন শেলফ খালি থাকে, কোথায় রাখি আমরা? শেলফের ভেতরে। তার মানে ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, যে হাউ ইউ এক্স্যাক্টলি থিঙ্ক অ্যাবাউট দ্য প্লেস, হাউ ইউ কনসিডার দ্য প্লেস, যে আপনি এটার উপরে রাখছেন নাকি ভেতরে রাখছেন। We stopped at a small village on the way to London. The village was linear with the way. I mean, এটা হচ্ছে যে ওই হাইওয়ের বা রাস্তার সমতলে গ্রামটা ছিল, আমরা হঠাৎ করে এক জায়গায় থামলাম। উই ডোন্ট নো দ্য এক্সাক্ট লোকেশন। ঠিক আছে? যদি কাগজে লেখো নাম, সে নাম রয়ে যাবে নাকি? তো এই এক্সাম্পল মনে আছে আপনাদের বিখ্যাত বক্তার? তো এই যে কাগজে লেখা, তো আমরা লিখি কাগজের কোথায়? ওপরে। বা আমরা যখন লিস্ট করি তখন একটা লিস্ট সেটা কাগজে লিখি। তো ডোন্ট বাই এনিথিং দ্যাট ইজ অন দ্য লিস্ট। এখানে অন বলতে কি বোঝানো হয়েছে? এই তালিকার উপরে থাকা। তার মানে তালিকাটা একটা কাগজে আছে এবং বা যেখানেই আছে, আমার সেই তলের উপরে লেখা হয়েছে। ঠিক আছে?
ভাই মানুষের ডেডিকেশন কি লেভেলের! আমি হচ্ছে দারুচিনি দ্বীপে গেছি, সেখানে দেখি পাথর আছে, সেই পাথরেও মানুষ খোদাই করে করে অমুক ক্লাস অমুক লিখে আসছে। বাইরে ভাই, মানুষের কি ডেডিকেশন আমি তো ভাবতেই পারি না। এই লেভেলে পড়ালেখা করলে ওই পাথর কাটতে যে কষ্ট হয়, ধরুন ওই একদম সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা জায়গা, যারা গেছেন তারা জানেন, সেটা 50 মিটারও হবে না, সেখানে গিয়ে সে পাথরে নাম লিখে আসছে। আর আপনারা করছেন কি জীবনে? ওকে, তাহলে আমরা এত সময় প্রাথমিক অবস্থানের কথা চিন্তা করেছি, এবার আমরা প্রাথমিক বাদ দিয়ে আমরা এবার রিলেটিভ অবস্থানে যাব, অর্থাৎ রিলেটিভ মানে কি? সাপেক্ষ অবস্থান, একটির সাপেক্ষে অপরটির অবস্থান নির্ণয়। এখানে আমরা যে চিত্রটা দিয়েছি, এই চিত্রটা কিসের চিত্র হতে পারে? এটাও ম্যাথমেটিক্সে আছে, কি চিত্র এটা? যারা গ্রাফ করেছেন তারা জানেন, স্থানাঙ্ক নাকি? আমি ভুলে গেছি, আমি বহুদিন ম্যাথ ট্যাথ করি না, আমি তো আর বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি না, জানি না। আহ, আমরা হব কৃষক, শ্রমিক, দুনিয়ার মজদুর এক হও নাকি? তো এক্স, এক্স একটি বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে আমরা এক্স এর উপরে যাচ্ছি, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে এক্স থেকে ধরেন আমরা এই বিন্দুতে আসি যদি, ওয়াই বিন্দু নাকি, ওয়াই ওয়াই প্রাইম নাকি? ভুলে গেছি, ছোটবেলায় করছি 9 10-এ, তারপর তো আর এগুলা করা হয় নাই। তো ধরেন এক্স একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দু থেকে, আচ্ছা হইলো, এক সাইডে হলো, সমস্যা নেই, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে করলে হইলো। তো ধরেন আমরা এক্স একটা বিন্দু, এই এক্স এর উপরের দিকে গেলে আমরা তিনটা প্রিপোজিশন পাবো। ওপরে ইংরেজিতে তিনটা প্রিপোজিশন আছে। ওপর ইংরেজি কি? অ্যাবাভ, ওভার অথবা আপ, তাই না? বাংলাতে যদি আমরা বলি উপরে আছে, তাহলে আইদার অ্যাবাভ অর ওভার অর আপ। তাহলে ওপরে ইংরেজি কয়টা? তিনটা। বাংলাতে কিন্তু একই, ঠিক আছে? আর যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমরাও তিনটা পাবো, বিলো, আন্ডার এবং ডাউন। তিনটার বাংলায় কি? নিচে। তিনটার বাংলা কি? নিচে। তার মানে এদের ভিতরে কোনো একটা ডিফারেন্স নিশ্চিত আসে, না হলে তিনটা তৈরি করতে কিছু ছিল না, একটা দিয়ে কাজ মেটানো যেত, রাইট? তাহলে এক্স এর সাপেক্ষে কোনো কিছু যদি সামনে থাকে আমরা কি ব্যবহার করি? ইন ফ্রন্ট অফ। আর পেছনে থাকলে বাহাইন্ড। কি ব্যবহার করি আমরা? বাহাইন্ড। বিহাইন্ড বললেও চলবে, এত অ্যাকসেন্ট ঠিকঠাক না হলে চলবে, ইন্টারন্যাশনাল অ্যাকসেন্টে ইংরেজি বললে কোনো অসুবিধা নেই। আগে ইংরেজিটা কন, তারপর হবে না। সো বাহাইন্ড, ইন ফ্রন্ট অফ, ওকে? উপরে থাকলে অ্যাভাব, নিচে থাকলে বিলো বা আন্ডার আর ডাউন। এখন আমাদের জানতে হবে যে আমরা কখন কোনটা ব্যবহার করব। তাহলে ওপরে থাকলে আমরা কয়টা প্রিপোজিশন পেয়েছি? তিনটা, অ্যাভাব, আপ, ওভার। নিচে তিনটা পেয়েছি, বিলো, আন্ডার, ডাউন, ওকে? সো দেখেন, উপর দিয়ে যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, কি থাকে? গতিশীল অবস্থায় থাকে, তাহলে ওভার বসবে। বা উপর দিয়ে কোনো কিছু যদি ঢেকে রাখে, তাহলে ওভার বসবে। কি বলেছি? উপর দিয়ে যদি মোশন থাকে অথবা কাভার থাকে, ধরেন আপনার মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল, ওই দেখা যায় আপা পালিয়ে যাচ্ছে, তো ঠিক আছে, ওই দেখা যায় বকের সারি সারি চলে যাচ্ছে। আপনি যারা গগনে গরজে মেঘ নাকি এটা পড়েছেন, তারা এটা ইমাজিন করতে পারবেন, সোনার তরী নাকি? তো এই যে উপর দিয়ে চলে যাওয়া বুঝাতে ওভার বসে, উপর দিয়ে গতিশীল অবস্থায় চলে যাওয়া বুঝাতে, চলে যাওয়া জিনিসটা বুঝতে হবে। ধরুন আপনার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ও কি চলে যাচ্ছে নাকি? উপরে আপনার মাথার উপর ফ্যান ঘুরতেছে, ফ্যান কি খুলে চলে গেল নাকি?
রিদওয়ান ভাই অন্ধকারে আমরা তাকে দেখতে পাচ্ছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে মনে হয়। পাশে কেউ শুনলে তার মাইর দিবে এখন এগুলো বললে। ঠিক আছে, তাহলে উপর দিয়ে চলে যাওয়া বা ঢেকে রাখা বোঝাতে আমরা ওভার ব্যবহার করি, এটা মনে থাকবে। তাহলে ধরেন আপনার মাথার উপরে একটা ছাতা আছে, ছাতা। ছাতা কারো মার্কা নাকি? তো দেয়ার ইজ অ্যান আমব্রেলা ওভার মাই হেড, কারণ ছাতা কি করেছে, আপনার মাথা ঢেকে রেখেছে। ঠিক আছে। সো আপনার উপর এখন কম্বল আছে, ঠিক আছে। সো আপনি কম্বলের তলায় কি ঢেকে আছেন না? তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাঙ্কেট ওভার মাই বডি। ঠিক আছে। তাহলে কোনো কিছু যদি ঢেকে রাখে অথবা গতি নিয়ে চলে যায় তাহলে কি হবে? ওভার বসবে। শি পুট এ কুইল্ট ওভার দ্য বেড। কুইল্ট মানে কি? আমরা বলি বেডশিট নাকি? তো একটা বেডশিট দিল ধরেন, তাহলে বেডটাকে বেডশিট হচ্ছে কাভার করে রেখেছে, তাহলে ওভার বসে কাভার অ্যান্ড মোশনের ক্ষেত্রে। আই স আ হেলিকপ্টার ফ্লাই ওভার দ্য ওয়াটার। মশারির উপর দিয়ে মশা উড়ে যায়, ওরে বাবা, কি কবিতা! রোদ্দুরের একটা কবিতা আছে, মশা পোকামাছি ভন ভন। আই স আ হেলিকপ্টার ফ্লাই ওভার দ্য ওয়াটার। তো দেখেন হেলিকপ্টার গতিশীল অবস্থায় আছে। এবং আন্ডারের বিপরীত হচ্ছে, সরি, ওভার হচ্ছে আন্ডারের বিপরীত, অর্থাৎ ওভারের বিপরীত হচ্ছে আন্ডার। তাহলে ওপর দিয়ে কোনো কিছু যদি গতিশীল থাকে, কি ব্যবহার করি আমরা? ওভার। নিচে দিয়ে কোনো কিছু যদি গতিশীল হয়, যেমন আপনার টেবিলের নিচে দিয়ে একটা ইঁদুর দৌড় দিল, বা একটা বিড়াল দৌড়ালো, বা চোর দৌড় দিল, ঠিক আছে, বা আপনি টেবিলের নিচে দিয়ে দৌড় দিলেন, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাচ্ছেন। তাহলে নিচে দিয়ে যদি কোনো কিছু গতিশীল থাকে, অর্থাৎ কোনো বস্তুর নিচে দিয়ে কোনো কিছু যদি গতি নিয়ে আস্তে আস্তে চলে যায়, তাহলে আন্ডার বসবে। অথবা নিচে যদি কোনো কিছু ঢাকা থাকে, অর্থাৎ ওপর দিয়ে ঢাকা আছে, ঢাকার নিচে আছে কোনো কিছু ঢেকে আছে, এরকম বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। তাহলে ইথার রান আন্ডার দ্য ব্রিজ। ঠিক আছে। ইথার রান আন্ডার দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজের নিচে দিয়ে সে চলে গেল। তাহলে র্যান মানে হচ্ছে গতিশীল অবস্থায় থাকা, তাহলে কোনো কিছুর নিচে দিয়ে গতিশীল থাকলে আন্ডার হয়। শি হিড দ্য প্রেজেন্টস আন্ডার ব্ল্যাঙ্কেট। সে কম্বলের নিচে গিফটটা লুকায় রাখলো। তাহলে গিফটটা এখন কোথায় আছে? কম্বলের নিচে, অর্থাৎ ঢেকে আছে। তাহলে কোনো কিছুর নিচে যদি ঢেকে থাকে অথবা গতিশীল থাকে, কি বসবে? আন্ডার। তাহলে ওভারের বিপরীত কি? আন্ডার, এটা মনে রাখতে হবে। ওভারের বিপরীত কি? আন্ডার। ওভারের বিপরীত কি? আন্ডার। বুঝতে পেরেছি? ওকে। তাহলে আমরা ওভার অ্যান্ড আন্ডারের সলিউশন করে ফেলেছি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাবাভ এবং বিলো। অ্যাবাভ হচ্ছে যে সিম্পলি কোনো কিছু উপরে স্থির থাকা বোঝাতে। অর্থাৎ ধরেন আপনার মাথার উপরে একটা ফ্যান আছে, ফ্যানটা স্থির না? ফ্যান তো ঘুরছে, কিন্তু আপনার সাপেক্ষে ফ্যান তো আর জায়গা পরিবর্তন করছে না। তো ফ্যান ওইখানে আছে, বা আপনি দাঁড়ায় আছেন, তার উপরে একটা ছবি টানানো আছে। বা ধরেন আপনার একটা শেলফ আছে, শেলফের উপরে একটা ছবি আছে। তো ছবিটা স্রেফ কোথায় আছে? স্রেফ শেলফের উপরে আছে, সে কোনো গতি নিয়ে নেই। তাহলে যদি উপরে স্থির থাকে, তাহলে কি বসে? অ্যাভাব বসে। উপরে স্থির থাকলে কি বসবে? অ্যাভাব। আর নিচে স্থির থাকলে কি বসবে? বিলো।
বুঝাতে পেরেছি? হার হেড ওয়াজ বিলো দ্য লেভেল অফ দ্য টেবল, তার মাথা টেবিলের নিচে ছিল। সো নোবডি নোটিসড হার। Or there is a picture above the shelf. There is a fan above my head. Are you clear? তাহলে আমরা কখন above ব্যবহার করছি? যখন উপরে কোনো কিছু স্থির থাকছে। ওকে, সো দেখেন হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার। ডাইভড, বিলো স্রেফ নিচে। তাহলে কোনো কিছুর নিচে থাকা বোঝাতে জাস্ট বিলো বসে, আর কোনো কিছুর উপরে থাকা বোঝাতে জাস্ট অ্যাবাভ বসে। এরপরে আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, রাইট? একদম ইজি। যদি ইফ ইউ ক্লাইম্ব এক্স টু অ্যাবাভ, অর্থাৎ এই যে এক্স বিন্দু থেকে আপনি যদি উপরের দিকে ওঠেন, তাহলে এক্স বিন্দু কোনটা? যে এখান থেকে যদি আপনি আস্তে আস্তে বেয়ে বেয়ে উপরের দিকে ওঠেন, বেয়ে বেয়ে বোঝেন তো নাকি? ধরুন এখানে আপনি একটা পাহাড়ে, এটা একটা পাহাড়, এবং সেই পাহাড়ে আপনি বেয়ে বেয়ে উঠছেন, তাহলে আপ বসবে। আর যদি বেয়ে বেয়ে নামেন তাহলে কি বসবে? ডাউন। তাহলে আপ অ্যান্ড ডাউনের সাথে একটা বেয়ে বেয়ে ওঠার আর বেয়ে বেয়ে নামার সম্পর্ক আছে, ঢেউয়ের মতো আর কি। মানে একটার উপরে আর একটা গেথে গেথে ওঠা। এই জন্য জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, জীবনে অ্যাভাব অ্যান্ড বিলো থাকে না। কারণ এটা বেয়ে বেয়ে ওঠে আর বেয়ে বেয়ে নামে, এটা জাস্ট ওয়েভের মতো। বুঝে গেল? অর্থাৎ বেয়ে বেয়ে জীবন উঠতে হয় না। জীবনের উত্থান কি একদিনে হয় নাকি? বেয়ে বেয়ে ওঠে। অর্থাৎ এক রাতেই আপনার জীবন পরিবর্তন হয়ে গেল, আবার এক রাতেই আপনি আস্তে আস্তে বেয়ে বেয়ে নামলেন। অর্থাৎ জীবনে একটা গতিপথ থাকে। গতিটা আপনি যদি সরলরৈখিক চিন্তা করেন, তাহলে আজকের দিনটা আপনার ব্যাপক ভালো ছিল, তার মানে ওই রেখাটা একটু উপরের দিকে উঠছে। ওয়েভ তো বুঝেন নাকি? যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এই জন্য আঁকতে পারছি না। দাঁড়ান, এই যে এরকম জীবন এভাবে যায় আর কি, এরকম আর কি, ওয়েভের মতো। আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। তো তাহলে কোনো কিছু যদি বেয়ে বেয়ে ওঠে, আপনি যদি এই বিন্দু বরাবর, কোন বিন্দু বরাবর? ধরেন এখান থেকে একটা পাহাড় আছে এরকম, হিমালয় পর্বত। আপনি এখান থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠছেন, তাহলে আপ দ্য হিল। আর এখান থেকে আপনি বেয়ে বেয়ে নামছেন, তাহলে ডাউন। বুঝতে পেরেছি? সবগুলোর অর্থ কিন্তু একই, ওপরে এবং নিচে। কিন্তু আদতে অর্থ একই হলেও তাদের ব্যবহার কিন্তু একই রকম নয়। Am I clear? তাহলে উই রান আপ দ্য হিল, আই ওয়াকড আপ অ্যান্ড ডাউন দ্য হিল। ঠিক আছে? Am I clear? And then there comes, এখন ধরেন আমরা সবই বুঝলাম, এখন কোনো কিছু যদি এটার মাথা বরাবর থাকে, ধরেন এই যে বিন্দু আছে এখানে এক্স বিন্দুর একদম মাথায়, আপনারা একটু খেয়াল করবেন, আমরা যখন ঘুড়ি উড়াই গ্রামে অথবা শহরে, এই ঘুড়িগুলো ছিঁড়ে গিয়ে কখনো গাছে বেঁধে থাকে, তাই না? গাছে বেঁধেও নিজে নিজে ওড়ে, গাছের উপরে ঘুড়ি ওড়ে, তো নিজে নিজে ওড়ে। অর্থাৎ গাছের যে শীর্ষ বিন্দু আছে, সেই শীর্ষ বিন্দুর উপরে যদি অবস্থান করে কোনো কিছু, একদম শীর্ষ বিন্দুর বরাবর উপরে, অর্থাৎ গাছ এরকম আর ঘুড়িটা এরকম জায়গায় উঠছে, অর্থাৎ গাছের একদম শীর্ষ বিন্দু বরাবর কোনো কিছু থাকলে সেখানে আমরা ব্যবহার করি অন টপ অফ। কি ব্যবহার করি? ইফ সামথিং ইজ অন দ্য হেড অফ এক্স, অর্থাৎ এক্স বিন্দুর মাথায় যদি থাকে কিছু, তাহলে ইউজ অন টপ অফ। ঠিক আছে? বুকস ওয়্যার পাইলড অন টপ অফ ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটার শীর্ষবিন্দু বরাবর আরেকটাকে বসানো।
তাহলে দেয়ার ইজ এ কাইট অন টপ অফ দ্য ট্রি, দ্য কাইট ইজ ফ্লাইং অন টপ অফ দ্য ট্রি। ঠিক আছে, দ্য কাইট ইজ ফ্লাইং অন টপ অফ দ্য ট্রি। দেখছেন এক জায়গায় কত প্রিপোজিশন, জাস্ট চেঞ্জ অফ পজিশন, মিনিং নানা জায়গায়। এখানে আবার কি হলো? ওকে, তার মানে আমরা যে অর্থে ব্যবহার করতে চাচ্ছি, আমি যে এক্সাম্পল দিয়েছি যে গাছের মাথায় ঘুড়িটা বেঁধে আছে, ওই অর্থে যদি আমরা ব্যবহার করি। ওকে, এখন কেউ যদি গাছের নিচে বসে থাকে, অর্থাৎ একেবারে প্রান্ত বিন্দু বরাবর, শীর্ষবিন্দু তো বোঝেন নাকি, সবই জ্যামিতি, শীর্ষবিন্দু প্রান্ত বিন্দু, কত কঠিন নাম। প্রান্ত মানে কি? শেষ বিন্দু। ধরেন কেউ এই একেবারে এক্স এর একদম এই বরাবর বসে আছে, অর্থাৎ গাছের শিকড়ের উপরে ধরেন কেউ বসে বসে আছে, গাছের ছায়ায় বসে আছে, অর্থাৎ গাছের কোথায় বসে আছে? শিকড় বরাবর। এইখানে গাছের শিকড় তো দেখেন, দেখেছেন নাকি? বড় বড় গাছ হলে দেখবেন যে কেউ যদি মাঠে গিয়ে থাকেন গরু চড়াতে বা কোনো কাজে, অথবা চুরি চামারি করতে, ঠিক আছে, মাঠে তো অনেক গাছ টাছ থাকে, অনেক মজা আছে। যাই হোক, চাইল্ডহুডে খেজুর পাড়তে, আপনাদের ওদিকে খেজুর গাছ আছে কিনা জানি না, বাট আমাদের দিকে প্রচুর হয়। সো খেজুর হলে আমরা পাড়তে যাই, একটা করে লগি, লগি বলে এটাকে, মানে কি বলে আপনাদের এলাকায়, যায় না, বাঁশের মাথায় একটা ইয়া বেঁধে। ও ডাব, আচ্ছা। আমার এলাকায় ডাব চুরি হতো এককালে, আমি যাইতাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি, কারণ আমি এখন বড় হয়ে গেছি, লোকে ধরলে তো বাণিজ্য চলে যাবে না। এই দেখেন চুরি করার কথা স্বীকার করলাম। তো অবশ্য আমি কোনোদিন গাছে উঠি নাই, আমি জাস্ট নিচে চৌকি দিতাম আর কি, ইনোসেন্ট ব্যক্তি। একজন বলে ঘুম আসে, আচ্ছা ভাই ঘুমায় যান, শেষ আমাদের। তাহলে এই যে গাছের প্রান্তবিন্দু বরাবর থাকলে কি হবে? বিনিথ। ওকে, তাহলে বিনিথ দ্য ট্রি। তাহলে কেউ যদি গাছের নিচে বসে থাকে কি হবে? হি স্যাট বিনিথ দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি বললে কোনো সমস্যা নেই, কিন্তু বিনিথ বলতে একেবারে শিকড়ের উপরে, গাছের নিচে বসে আছে, অর্থাৎ গাছের শিকড়ে বসে আছে। ঠিক আছে, একটু মিনিং ডিফারেন্স আছে। আপনি যখন আন্ডার দ্য ট্রি বলবেন তখন গাছের নিচে কোনো বসার জায়গা থাকতে পারে, সেটা নিচে সে বসে আছে হয়তো, জাস্ট নিচে। আর যখন বিনিথ বলবেন তখন বোঝাবে কি? গাছের ছায়ায় গাছের শিকড়ে বসে আছেন, একদম গাছের যে গোড়া আছে ওখানে যে বসে আছেন। সেই জন্য কবিতা এটা ব্যবহার করা হয়, যারা রোমান্টিক কবিতা লেখেন তারা ব্যবহার করে, বিনিথ দ্য ট্রি। অর্থাৎ তারা গাছের নিচেই বসে আছেন, এক্স্যাক্ট গাছের নিচে, তারা অন্য কোনো টুল টুল নিয়ে যায় নাই। আন্ডার দ্য ট্রি লিখলেও কোনো অসুবিধা নেই। আন্ডার দ্য ট্রি মানে হচ্ছে যে গাছের নিচে আছেন, তবে গাছের শিকড়ের উপরে নাই। ওকে, এম আই ক্লিয়ার? ইয়া, ওয়ার্ডসদের থেকে বললাম আর কি। দেন হচ্ছে প্যাসাজ। ইংরেজিতে এটাকে প্যাসেজ পজিশন বলে। এর আগে আমি তিনটা পজিশন বলেছি, রিলেটিভ, প্রাইমারি অ্যান্ড পথ। রাইট? প্যাসাজ, সরু পথ বা গলি, পথের ভেতরে পথ, বাড়ির ভেতরে বাড়ি, দেহের ভেতরে দেহ, এরকম একটা কবিতা আছে ইয়ার, শক্তি চট্টোপাধ্যায়ের, ঘুমের ভেতরে ঘুম। তো রাস্তার ভেতর দিয়ে যদি রাস্তা তৈরি করা হয় তাহলে এটাকে প্যাসাজ বলে। ঠিক আছে, কোনো ঘনবস্তুর ভেতর দিয়ে যদি রাস্তা তৈরি করা হয়, অর্থাৎ ঘনবস্তুর একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বেরিয়ে যাওয়া বোঝায়, তাহলে থ্রু বসে। কি বসে? থ্রু। কি বসে? থ্রু বসে। তো একটা বিড়াল একটা জানালা দিয়ে প্রবেশ করেছে আর একটা দিয়ে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ সে জানালা থেকে জানালার ভেতরে একটা রাস্তা তৈরি করেছে নিজের মতো করে। অথবা আপনি যদি বনের ভেতরে চিন্তা করেন, তাহলে বনের ভেতরে সরু সরু পথ থাকে, তাই না? তাহলে একটা ঘনবস্তুর ভেতর দিয়ে, বনকে ওপর থেকে দেখলে ঘনবস্তুই মনে হবে, থ্রু দ্য ফরেস্ট। এম আই ক্লিয়ার? এখন এর আগে একটা মেয়ে জানালা দিয়ে হাত বাড়িয়েছিল, কিন্তু দি ক্যাট ওয়েন্ট থ্রু দ্য রুম অর উইন্ডো।
এখানে দেখেন, তাহলে দি ক্যাট ওয়েন্ট আউট অফ দ্য উইন্ডো কেন আমরা লিখি নাই? ওয়াই? কারণ হচ্ছে বিড়ালটা জানালা দিয়ে ঢুকিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু হাতটা কিন্তু ঢুকে আর বেরিয়ে যায় নাই, তাই না? হাতটা আর কেউ কেটে নিয়ে চলে যায় নাই। সো তার মানে হচ্ছে যে সে এটাকে পথ হিসেবে ব্যবহার করে নাই, জাস্ট ওটার বাইরে হাত দিয়েছে, ঘনবস্তুর বাইরে যাওয়া, এটা বোঝানো হয়েছে। কিন্তু এটা হচ্ছে একটা পথের ভেতরে পথ তৈরি করেছে, অর্থাৎ এক মুখ দিয়ে প্রবেশ করে আর এক মুখ দিয়ে বেরিয়ে যাওয়া, এই অর্থে বোঝানো হয়েছে। ঠিক আছে, দ্য ক্যাট ওয়েন্ট থ্রু দ্য উইন্ডো মানে হচ্ছে সে জানালা দিয়ে প্রবেশ করেছে এবং জানালা দিয়ে বেরিয়ে গিয়েছে। এক জানালা দিয়ে প্রবেশ আর একটা দিয়ে বেরিয়ে গেছে, এরকম। বুঝতে পেরেছি? দেন তাহলে আমরা এই অর্থে থ্রু ব্যবহার করি ঘনবস্তুর ভেতর দিয়ে। এখন তলের ক্ষেত্রে আমরা কি করব? ধরেন এটা হলো একটা রাস্তা, রাস্তার ভেতরে এরকম দাগ থাকে যেগুলো অন লেনের রাস্তা, রাইট? অন লেনের রাস্তা হলে রাস্তার মাঝখানে সাদা দাগ দেওয়া থাকে, অর্থাৎ লেন হচ্ছে এই পর্যন্ত, এটা বোঝানো হয়। এখন যখন মিছিল আসে, ধরুন এটা হচ্ছে রাস্তা, এর দুই পাশে রাস্তা আছে, আমরা একটু রাস্তাটা আবার রাখতে হবে, নাহলে বিপদ। অনেকে তো রাস্তাও চেনে না, So আমাদের চেনাতে হবে এখন। এ কি আসলো? ধরুন এটা হচ্ছে রাস্তা, এবং রাস্তার মাঝখানে এরকম সাদা দাগ দেওয়া থাকে মাঝখান দিয়ে। ধরুন এই যে দুই পাশ দিয়ে আমরা দেখাইছি, এই যে সাদা দাগ আছে, এই কালো দাগ, এটা হচ্ছে রাস্তার মাঝখান বরাবর দিয়ে। ঠিক আছে, ইংরেজিতে এটাকে বলে ডিসগাইজড প্রিপোজিশন। তো মাঝখান দিয়ে মানে সোজা যাওয়া অর্থ কি? সোজা যাওয়া ইংরেজি হচ্ছে লং। সোজা যাওয়া ইংরেজি কি? লং, বরাবর যাওয়া। যখন কোনো মিছিল আসে সাধারণত মিছিলগুলো রাস্তার বরাবর যায়, অর্থাৎ মাঝখান দিয়ে যায়, দুই সাইড দিয়ে যায় না, কারণ সাইডে যাওয়ার পথ রাখে মানুষের। ঠিক আছে, মিছিল কিন্তু মাঝখান খালি করে দিয়ে যায় না। প্রসেশন সবসময় মাঝখান দিয়ে যাইতে হয়, কারণ দুই সাইড ফাঁকা রাখতে হয় যাতে লোকজন দুই পাশ দিয়ে যাতায়াত করতে পারে। ওকে, অবশ্য আমাদের দেশে এত ঠেলাঠেলি হয় সামনে যে আর মানুষজন যাবে কি করে, হোয়াট এভার। এই যে বরাবর যাওয়া, বরাবর যাওয়া ইংরেজি হচ্ছে লং। এখন এটা কিসের উপর দিয়ে যাচ্ছে? তলের উপর দিয়ে। তাহলে কি হবে? তলের জন্য কি ব্যবহার করতে হয়? অন। তাহলে অন প্লাস লং ইজ ইকুয়াল টু অ্যালং। ঠিক আছে, অনের ডিসগাইজ প্রিপোজিশন কি? এ। আপনারা জানেন তো এ মানে হচ্ছে অন। হি ওয়েন্ট এ হান্টিং, মানে হি ওয়েন্ট অন হান্টিং। সো এ হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এ বলতে অন বোঝানো হয়। ঠিক আছে, এম আই ক্লিয়ার? সো অন প্লাস লং অ্যালং। তাহলে কোনো তলের বরাবর যাওয়া বোঝাতে আমরা অ্যালং ব্যবহার করি। তাহলে দি প্রসেশন ওয়েন্ট অ্যালং দ্য রোড। এম আই ক্লিয়ার? তাহলে অন প্লাস লং ইজ ইকুয়াল টু কি? অ্যালং। দেন আমরা যদি আড়াআড়ি ভাবে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, এবং রাস্তাকে আমরা যখন পার হই আমরা আড়াআড়ি ভাবে ক্রস করি, অনেকে সোজা ক্রস করে, তাও হবে। আমরা যদি রাস্তাকে ক্রস করি, অর্থাৎ এটা কিন্তু বরাবর যাওয়া না, এক মাথা থেকে আরেক মাথায় যাওয়াকে কি বলে? ক্রস করা, তাই না? তাহলে আপনি তলের উপর দিয়ে ক্রস করছেন, তাহলে তলের জন্য কি বসে? অন। আর করছেন কি? ক্রস। তাহলে অন প্লাস ক্রস, অন ক্রস। তাহলে অন কি হয়ে যাবে? ডিসগাইজড হয়ে যাবে এ ক্রস, অর্থাৎ অ্যাক্রস। ঠিক আছে, অনের জন্য আমরা বসাইছি, আর ক্রস। তাহলে যদি কোনো তলের উপর দিয়ে আড়াআড়ি ভাবে যাওয়া বোঝায় তাহলে আমরা অ্যাক্রস ব্যবহার করি। সহজ না?
এবং কি করে জন্ম হলো এটা বুঝাই দিলাম যে আমরা তলের সাথে কিভাবে সম্পৃক্ত এটা। তো কেউ যদি নদীর এপার থেকে ওপারে যায় তাহলে অ্যাক্রস দ্য রিভার। আর ইউ ক্লিয়ার? সো দেখেন, দ্য বুলেট ওয়েন স্ট্রেট থ্রু হিম, অর্থাৎ একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে গেছে। দে ওয়াকড স্লোলি অ্যালং দ্য রোড, মানে রাস্তার বরাবর তারা হাঁটলো। দেন হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, অর্থাৎ আড়াআড়িভাবে সে মাঠটা ক্রস করলো। অ্যান্ড আই ড্রু আ লাইন অ্যাক্রস দ্য পেজ, আমরা যে অ্যাক্রস দ্য পেজ মানে কি, আড়াআড়িভাবে কেটে দেওয়া। আমরা যখন রাফ করি তখন আমরা আড়াআড়িভাবে কেটে দেই না, এটাকে বলে অ্যাক্রস দ্য পেজ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দ্যাটস অল ফর টুডে। আজকে আর বেশি পড়ানো যাবে না, মাথা ঘুরবে। এরপরের দিন আমরা টাইম নিয়ে আলোচনা করব এবং আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। এগুলো নাকি ভেজাল? এর চেয়ে সহজ করে আর বোঝানোর সুযোগ নেই আমার পক্ষ থেকে অন্তত।